আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা যারা জয়েন করছি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমরা শুরুতে ছোট্ট একটা কাজ করে নিই। আমরা এই ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমরা এই ক্লাসটা একটু করে শেয়ার করে দিই এবং আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যাতে তারা ইজিলি জয়েন করতে পারে, যাতে কোনো কিছু মিস না করে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যারা জয়েন করছি তারা একটু এই ছোট্ট কাজটা করি। যারা জয়েন করছি তারা যাতে এই ছোট্ট কাজটা একটু করে ফেলি। ইনশাল্লাহ আমরা আজকে একটু ভিতরের দিকে যাব। গত ক্লাসে আমি শুধুমাত্র দেখা গেছে গতির অধ্যায়ের কিছু ডেফিনেশন পড়ছিলাম এবং দেখছিলাম ডেফিনেশনের মধ্যেও মজা আছে, সেটা যারা গত ক্লাস করিয়েছে তারা কিন্তু বুঝিয়েছে। তো আজকের ক্লাসে আমরা দেখব ম্যাথ করার মধ্যেও মজা আছে। যারা করবে তারা আসলে ক্লাসের পর বলবে আমাদের আসলেই ম্যাথ মানে হচ্ছে মজা। তো আমরা গতির বিভিন্ন ম্যাথ, তবে মেইনলি আমরা আজকে যা পড়বো, তো সেই জিনিসগুলো আমি একটু দেখি কি পড়বো আজকে আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশি নিয়ে হালকা আলোচনা করব। এগুলো নিয়ে মেইন আলোচনা তোমরা পাবা ইন্টারমিডিয়েট লেভেলে। এখন তোমরা জাস্ট হালকা আইডিয়া পাবা, যেগুলো না জানলেই নয়, সেগুলো আমার ক্লাসে বলতেই হয়, তো আমি সেগুলো বলবো। এরপরে গতি সংক্রান্ত আমরা বেসিক কথাগুলো বলবো, যে দূরত্ব ভার্সেস সরণ, বেগ ভার্সেস দ্রুতি, তারপর হচ্ছে আমাদের ত্বরণ, হ্যাঁ, তারপর হচ্ছে গড় বেগ, গড় সরণ, এই ধরনের জিনিসগুলো আমরা কিছু আলোচনা করব। এরপর হচ্ছে আমরা গতি সংক্রান্ত যে জেনারেল ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা আলোচনা করব। তারপরে তোমাদের অন্যতম ইম্পর্টেন্ট একটা টাইপস ম্যাথের, সেটা হচ্ছে বিভিন্নতম 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেম কথা না। তো আমাদের এরকম বিভিন্নতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ম্যাথগুলো কত ইজি এবং কিভাবে করতে হয় সেটা আমরা করব, এবং পাশাপাশি ওইগুলো করার জন্য একটা শর্টকাটও দেখাই দিব, যাতে করে এমসিকিউতে আমার টাইম কম লাগে। এবং সিকিউতে আমরা কিভাবে করব, এমসিকিউতে কিভাবে করব, আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিব। এরপর বাঘ ও হরিণের কিছু ম্যাথ আছে, যে আমাদের এখানে মনে করো বাঘ আছে, ওইখানে হরিণ আছে, এই হরিণকে দেখে বাঘের লালা জড়তেছে। এরপর আমাদের হরিণটা বাঘকে দেখিয়েছে, বাঘ হরিণকে দেখিয়েছে, এরপর আমাদের হরিণ দৌড় দিয়েছে, বাঘও আমার দৌড় দিয়েছে। এরপর আমাকে বলা হবে বাঘ কি হরিণটাকে শিকার করিয়াছে। এই ধরনের ম্যাথগুলো আমরা এখানে করতে পারবো। এরপর হচ্ছে আমাদের বুলেটের কিছু ম্যাথ আছে, যেগুলো না করলে নয়। এই ম্যাথগুলো আমাদের অন্তরের ভিতর আমাদের ঢুকাই রাখতে হয়, সেগুলোকে আমাদের টিচাররা বুলেটের ম্যাথ কয়। সেই ম্যাথগুলো আমরা করবো আজকে, বুলেটের ম্যাথগুলো। এবং বুলেটের ম্যাথগুলো করার জন্য এমসিকিউ তো আসলে তার জন্য একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমরা বলবো। এই শর্টকাটটা দুইটা কাজে লাগবে, একটা হচ্ছে এমসিকিউতে আসলে সরাসরি করার জন্য, আর একটা হচ্ছে সিকিউতে তুমি একটা ম্যাথ সলভ করলা, এখন তোমার ম্যাথের আনসারটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, যদি তোমার হাতে টাইম থাকে। এখন আমাদের কি করবো না করবো সব কিছু বলে দিয়েছি। এখন আমরা শুরুতে আবারও একটা কথা বলিতে চাই, ভাইয়া আমরা যারা শেয়ার করে নিই একটু শেয়ার করে যাই। যদি আমরা একটু করে শেয়ার না করি তাহলে আমাদের ক্লাসটা কেমন জানি অন্যরকম হয়ে যাবে। তো আমরা আসে একটু করে শেয়ার করে দিই আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, এবং আমরা পুরো ক্লাসটা ইনশাআল্লাহ ফার্স্ট টু লাস্ট এনজয় করব, আর আমরা ক্লিয়ারলি সব বেসিক বলে দিব। আর তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, তুমি ফ্রি মাইন্ডে কমেন্ট করতে পারো। আমার হাতে একটা ফোন আছে প্রতিদিনকার মতো, সেই ফোনে আমি কমেন্টগুলো দেখবো, সো কোনো সমস্যা হবে না। তো অনেকে সালাম দিয়েছে, সবার সালামের জবাব একসাথে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, এবং আমাদের আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা এনজয় করব। তো আমরা বলো যে আমরা শুরু করতে পারি কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং আমরা সামনে আগাইতে পারি কিনা একটু বলি। আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করি ভাইয়েরা, আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করি। যদি সব কিছু ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ আমরা আজকে অন্যতম ইম্পর্টেন্ট এবং ক্লাসিক লেভেলের একটা অধ্যায় পড়ব, যেখান থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসার চান্স থাকে। আর এবার এসএসসি 21 বেস তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে একাধিক সৃজনশীল আসতে পারে, কারণ তোমার অধ্যায় কমাই দিছে, যার কারণে প্রশ্ন কিন্তু আগের মতোই হবে। তাহলে সৃজনশীল একাধিক আসলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এবং আমরা সেগুলো করবো। আর তোমাদের অনেকেই মনে করে ভাইয়া ফিজিক্সের থিওরিগুলো পড়তে ভালো লাগে, ম্যাথ করলে কেন জানি মনটা আমাদের উদাসীন হয়ে যায়। আমি বলি উদাসীন হওয়ার কোনো দরকার নাই, ম্যাথটাকে একটু করে ভালোবেসে যাই। যদি আমার ম্যাথগুলো একটু করে ভালোবাসা পায়, উদাসীন হওয়ার কোনো চান্স নাই। সো আমরা সেই জিনিসটাই দেখবো, কীভাবে ফিজিক্সের ম্যাথগুলো এনজয় করতে হয় এবং ম্যাথগুলো কীভাবে
ওয়েল ডিফাইন্ডভাবে করতে হয়। তো আমরা দেখব। ওকে, আমরা শুরু করি। বলো শুরু করবো কি না? জাহাপনা, আপনাদের অনুমতি পেলে আমি আমার ক্লাসটা শুরু করিতে পারি। বলেন আপনারা অনুমতি দিচ্ছেন কি না? ওকে, তোমাদের ভাষ্য অনুযায়ী সব কিছু ঝকঝকে পকপকে আমরা শুরু করে দিই। ঝকঝকে পকপকে আমাদের আজকের ক্লাস। ওকে, এই ক্লাস করে আমরা ইনশাল্লাহ আর সবগুলো ক্লাস করার পরে ইনশাল্লাহ আমরা পরীক্ষার হলে পেয়ে যাবো A+। তো শুরু করে দিই। হ্যাঁ, তোমরা অনুমতি যেহেতু দিছ, তোমাদের কথা কি আমি ফেলতে পারি? তাহলে এখনই আমি শুরু করি। আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা। মেন জিনিসগুলো আমি একটু সংক্ষেপে, অনেক আজকে আসলে বুঝতে পারতেছো ক্লাসের ভিতর অনেক কিছু আমাদের ডিসকাস করার আছে, তাই না? ওই কারণে একটু আমাদের সংক্ষিপ্তভাবে পড়াইতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা মেন জিনিসগুলো একটু স্ক্রিনশট তুলে নিবা, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আসো, প্রথমত তোমাদেরকে আমি আবারও বলতেছি, আমি ক্লাসগুলোতে কিন্তু মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট সব কিছুকে সংক্ষেপে গুছিয়ে নিয়ে আসবো। এমন না যে একেবারে অক্ষর সব কিছু পড়াবো, বাট যা প্রয়োজন মোটামুটি সব কিছু আমি টাচ করার চেষ্টা করব। তাও বুঝতে পারতেছো টাইম লিমিটেশন বলে একটা কথা আছে। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। তো আমি শুরু করি। প্রথমত আসি ভাইয়া, আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির সম্পর্কে জানবো। তো প্রথমে আমি কয়েকটা জিনিস বলে দিই, আমি কয়েকটা জিনিস জানবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভাইয়া রাশি। এরপর আমরা পড়বো হচ্ছে ভাইয়া ভৌত রাশি। তো আমরা প্রথমত বলি ভাইয়া রাশি আমি কাদেরকে বলি, আমি সংক্ষেপে বলে চলে যাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন কথাগুলো, আমি সব কিছু টাচ করার ট্রাই করতেছি। রাশি হচ্ছে তারা যাদেরকে আমরা পরিমাপের জন্য ব্যবহার করি। কি কারণে ব্যবহার করি? পরিমাপের জন্য। যাদেরকে আমি পরিমাপের জন্য ব্যবহার করি তারা হচ্ছে আমাদের রাশি। যেমন ভাইয়া এই কলমটার দৈর্ঘ্য কত? এত সেন্টিমিটার। ভাইয়া আপনার হাইট কত? আমাদের এত ফুট। এই যে আমাদের কোনো কিছু আমরা পরিমাপ করতেছি। ভাইয়া আপনার এখানে একটা জিনিস আছে, এই যে আপনার এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটার এটা কত? ভাই একটা গাড়ি চলে যাচ্ছে, তার ব্যাগ কত? ভাইয়া দেখেন না একটা বুলেট আসতেছে ভাই, বুলেটের ত্বরণ কত? দেখো, এটাই হচ্ছে ফিজিক্স। সবাই বুলেট আসলে সরে যায়। আমাদের ফিজিক্সের যারা মনে করো ফিজিক্স পড়ে, তারা বুলেট আসলে বুকটাকে এভাবে দিয়ে তারা ক্যালকুলেশন করে এই বুলেটটার ত্বরণ কত, বুলেটটা আমার ভেদ করিয়েছে, আর কতটুকু ভেদ করিবে। এটাই হচ্ছে আমাদের ফিজিক্সের কাজ। তো আমরা আসো এগুলোকে আমরা পরিমাপ। যে কোনো কিছু তুমি পরিমাপের জন্য যা ব্যবহার করবে তাকে আমরা বলি রাশি। এবার আসি ভৌত রাশি মানে হচ্ছে যে সকল রাশিগুলোকে আমরা পদার্থবিজ্ঞানে ব্যবহার করি। তাহলে পদার্থবিজ্ঞানে ব্যবহার করি তাদেরকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। এখন পদার্থবিজ্ঞানে যাদেরকে আমরা পরিমাপ করার জন্য ব্যবহার করি তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কিছু রাশি দেখা যায় আমাকে বলা হয় ভাই এটার মান এত, ওকে, কিন্তু কিছু জায়গায় বলা হয় এটার মান এত, তো একটা আফসোস দেখা যায়। কোন দিকে রে ভাই? এটা আফসোস থেকে যায়। যেমন বলা হলো, মনে করেন ভাইয়া আপনাকে আমি একটা ঘুষি মারলাম, তো আমি 100 নিউটন বলে ভাইয়া আপনাকে একটা ঘুষি মারলাম। তখন আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তারা চিন্তা করবে ভাই 100 নিউটন বলে তো ঘুষি মারলেন, ঘুষিটা কোন দিকে মারলেন? তাহলে দেখো, তুমি ঘুষি যে 100 নিউটন বলে মারলাম এটা তো তুমি সন্তুষ্ট না। তুমি সন্তুষ্ট এটা ভাই এই ঘুষিটা যে মারলেন কোন দিকে মারলেন? ভাই এখানে মারলে মুখ এদিকে বাঁকা হবে, এখানে মারলে মুখ এদিকে বাঁকা হবে, এখানে মারলে ভাইয়া আমাদের কপাল পেটটা যাবে, ভাই এখানে মারলে আমার পাকস্থলী আমাদের অন্যরকম হয়ে যাবে। তাহলে আমরা কোন দিকে মারলাম? দিক বিবেচ্য। আর কিছু জায়গায় মান দিলে হয়, শুধু মানটা দিলে হয়, আমাদের দিকের কোনো নয় প্রয়োজন, আমাদের মান হইলে আসলে হয়ে যায়। তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর যেখানে মান ও দিক দুইটা প্রয়োজন তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। এবার আসি আমরা আমাদের এখানে। তাহলে আমাদের ভৌত রাশি দুই প্রকার ভাই, একটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি, আমরা একটু দ্রুত পড়াবো, স্কেলার রাশি। আর আরেকটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে যে অনেক সময় রাশি এবং ভৌত রাশি, যেহেতু আমরা ফিজিক্সে পড়তেছি, অনেক সময় দুইটাকে সেম হিসেবে কাউন্ট করা হয়। নো প্রবলেম, রাশিও দুই প্রকার বলতে পারি, ভৌত রাশিও দুই প্রকার বলতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যারা, তাদের শুধুমাত্র মান থাকে, মানে শুধুমাত্র মান বললে আমার মন আর কোনো কিছু জানতে চায় না, আর আমাদের ভেক্টর রাশির মধ্যে তাদের মান বলার পর সে আবার জিজ্ঞেস করে দিকটা কোন দিকে। তাহলে যাদের মান এবং দিক উভয়টা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। এবং আমাদের এইখানে যে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশি পড়বো, এখানকার ভেক্টর রাশিটা হচ্ছে তুমি খুবই সংক্ষিপ্তভাবে পাবা, তেমন কোনো কিছু পাবা না।
মেইন ভেক্টর পাবো হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে। সো এখানে যতটুকু না জানলে নয় সেগুলো আমি বলবো। তাহলে আসো আমরা একটু খেয়াল করে দেখি, ভাইয়া আমাদের মান ও দিক দুইটা লাগবে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। এখন আসো এদেরকে আমরা কিভাবে প্রকাশ করি। হ্যাঁ, প্রকাশটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আসো ভেক্টরের প্রকাশ, এই যে আমরা ভেক্টর রাশি বলতেছি, এই ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব। এই ভেক্টর রাশিকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা তাকে একটা অক্ষর দ্বারাও প্রকাশ করতে পারি, একটা সরল রেখা দ্বারাও প্রকাশ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি তাকে দুইটা ওয়েতে দেখাই। ভাই আমরা এই যে দুইটা ওয়েতে দেখাচ্ছি। কোন দুইটা ওয়ে? মনে করেন ভাইয়া এই যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারবো কি ভাইয়া, এই যে আপনি বললেন এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কিভাবে বুঝলাম? এই যে ভাইয়া দেখেন এটার মান হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। তাহলে এটার মান 5 একক। আবার ওই যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দ্বারা বুঝাচ্ছে ভাইয়া ভাইয়া 5 একক মানটা হচ্ছে ওই দিকে। দ্যাট মিনস মানও আছে, দিকও আছে। এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশিকে জ্যামিতিকভাবে প্রকাশ। এটা হচ্ছে আমার কি? জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিকভাবে প্রকাশ করি। আরেকটা হচ্ছে ভাইয়া আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি। একজন বলতেছে ভাইয়া কিছু দেখা যাচ্ছে না, মেবি ভাইয়া তোমার নেটে প্রবলেম, কারণ আমার এখানে আমি আরেকটা ফোনে দেখতেছি, আমার ক্লাসের এখান থেকে ব্রডকাস্টিং কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ওকে আসো তাহলে আমরা সামনের দিকে যাই। ভাই জ্যামিতিকভাবে প্রকাশ করবো, আরেকটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করব। অক্ষর দ্বারা, কি দ্বারা ভাইয়া? অক্ষর দ্বারা। তাহলে আমরা একটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ, এটা হচ্ছে আমি জিওমেট্রিক্যালি একটা সরল রেখা দ্বারা প্রকাশ করলাম। এটা কিন্তু একটা সরল রেখা, এই সরল রেখা দ্বারা প্রকাশ করলাম। তবে কেমন সরল রেখা ভাইয়া? এটা হচ্ছে কেমন সরল রেখা? তীর চিহ্নিত সরল রেখা। এক্সামে আসতে পারে, এক্সামে আসতে পারে। তীর চিহ্নিত সরল রেখা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। একটা খালি সরল রেখা বললে হবে না, তীর চিহ্নিত সরল রেখা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তাহলে এবার হচ্ছে ভাই আমরা জ্যামিতিকভাবে অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করতে পারি। আসো মনে করো এ হচ্ছে একটা অক্ষর, এ হচ্ছে একটা অক্ষর, এ হচ্ছে একটা অক্ষর, এ হচ্ছে একটা অক্ষর। এটা জাস্ট একটা এক একটা অক্ষর বা ইংলিশ লেটার। এখন আমরা দেখো এর উপরে যদি একটা তীর চিহ্ন দিই, এখন এটা আমার মিন করে একটা ভেক্টর। এটার উপরে যদি একটা জাস্ট দাগ টেনে দিলাম, এটা দ্বারা বোঝায় একটি ভেক্টর। এটার নিচে একটা দাগ টেনে দিলাম, এটা দ্বারা বোঝায় একটি ভেক্টর। আর বিভিন্ন জায়গায় আমরা কম্পিউটারে টাইপ করি না, টাইপ করার সময় যখন কোনো একটা লেখা মোটা মোটা অক্ষরে লেখে তখন আমরা তাকে বলি যে বোল্ড। কি বলি? বোল্ড। এই মোটা করে যখন লেখা হয় বোল্ড করে, এই বোল্ড করে লিখলে তাকে আমরা বলি হচ্ছে কি? ভেক্টর। যেমন এটাকে মোটা করে লিখলাম, এটাকে আমরা মোটা করে লিখলাম বোল্ড করে। আচ্ছা নিচের অংশটা একটু কম দেখা যাচ্ছে, আমি একটু ঘুরিয়ে দিই। এবার দেখো ভাইয়ারা, এবার দেখো ভাইয়ারা, এটাকে আমরা বোল্ড মানে মোটা করে দিলাম। মোটা করে লিখে না, তুমি তো হাতে লিখতে পারবা না, এটা হাতে লিখতে পারবা, তবে হাতে লিখাটা আমাদের ইউজুয়াল প্রসেস না। হাতে লিখলে আমরা তিনটা ভাবে প্রকাশ করি, তবে আমাদের যখন টাইপ করে না, কম্পিউটারে বিভিন্ন টাইপ করে না, তোমার বইতে টাইপ করে করে লিখে, তখন আমরা কি করি? এরকম মোটা অক্ষরে লিখি। এরকম এই যে মোটা অক্ষরে, মোটা অক্ষরে লিখলে বোল্ড হরফে, এটা দ্বারা ভেক্টর বোঝায়। তাহলে দেখি বলো তো অক্ষর দ্বারা একটা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? অক্ষর দ্বারা একটা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? কমেন্টে আমি আনসার চাই, দেখি কয়জনের মনোযোগ আছে। তাহলে বলো তো ভাইয়েরা, অক্ষর দ্বারা একটা ভেক্টরকে কতভাবে প্রকাশ করা যায়? অক্ষর দ্বারা একটা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? কমেন্টে আনসার চাই। অক্ষর দ্বারা একটি ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায় বলো তো কমেন্টে। কমেন্টে বলে ফেলি অক্ষর দ্বারা একটা ভেক্টরকে কয়ভাবে। এই যে আমাদের আনসার চলে আসছে, আমাদের সানজিদা 4, তারপর হচ্ছে জান্নাতুল 4, তারপর হচ্ছে আমাদের মিনহাজুল 4, হাবিবা 4, তারপর হচ্ছে সুজনা 4, ওয়াহিদ 4, হুমায়রা 4, হাসনা হেনা 4, আমরা আর পড়তেছি না। ওকে, তাহলে আমাদের অনেকেই আমাদের আনসার দিচ্ছে 4। তাহলে আমরা 4 ভাবে প্রকাশ করতে পারি। ওকে, এটা হচ্ছে আমার ভেক্টরকে কীভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা মোটামুটি এতটুকু নলেজ আমাদের থাকলে হবে, এবং আমাদের সিলেবাস অনুযায়ী দেখতে হবে কোনটা অনেক সময় আসে, ব্যাগ কোন ধরনের রাশি, ত্বরণ কোন ধরনের রাশি, দ্রুতি কোন ধরনের রাশি, তখন কোনটা স্কেলার কোনটা ভেক্টর আমরা আস্তে আস্তে পড়লে বুঝতে পারবো। তবে প্রাথমিকভাবে আমাকে এতটুকু দেখতে হবে। এবার তুমি বলতে পারো ভাই এদেরকে দ্বারা তো ভেক্টর বোঝায়,
তাহলে মান কাকে দ্বারা বোঝায়? এই যে দেখো, আমি যদি শুধুমাত্র এ বলি মানে তার উপরে তীর চিহ্ন দিলাম না, কোনো দাগ দিলাম না, নিচে কোনো দাগ দিলাম না, মোটা করে দাগ দিলাম না, এটা দ্বারা বোঝায় ভেক্টরের মান। এটা দ্বারা কি বোঝায়? ভেক্টরের মান। এটা দ্বারা বোঝায় ভেক্টরের মান। যেমন ফর এক্সাম্পল এই যে দেখো ভাই, আমার এটা একটা ভেক্টর, হ্যাঁ বুঝতেই পারতেছি, 1 2 3 4 5 একক। তাহলে আমার এটা হচ্ছে একটা ভেক্টর যেখানে এ সমান হচ্ছে 5। তাহলে বুঝছি না, এই যে এ ভেক্টর, এটা হচ্ছে একটা এ ভেক্টর, তার মানও আছে দিকও আছে। এটা দ্বারা বোঝাচ্ছে এর মানটা 5। বল আমরা একটু বুঝছি কিনা? এতটুকু বুঝলে আমাদের ভেক্টর শেষ। তবে একটা এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন জানতে হবে, এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন জানতে হবে, সেটা আমরা এখন জানাই দিব। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি। এরপর এমসিকিউর জন্য আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জানাই দিব। একটা এমসিকিউতে এক ধরনের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যেটা তোমাদের বইতে ক্লিয়ারলি ব্যাখ্যা করা নাই, কিন্তু আমি বলে দিতে চাই, কারণ হচ্ছে এমসিকিউতে এগুলো আসতে পারে। হ্যাঁ ওকে, তাহলে আমরা সেই জিনিসগুলো বলবো। আমি বোর্ডটা মুছে ফেলতেছি এখন, হ্যাঁ। আর তোমাদেরকে বারবার বলতেছি তোমরা একটু, আমি মুছার আগে তোমরা একটু পারলে স্ক্রিনশট তুলে রাখিও, এটা তোমাদের জন্য কাজে আসবে, যাতে করে তোমরা পরবর্তীতে আমাদের এই যে নোট করতে সমস্যা না হয়। ওকে আসি, তাহলে আমরা মুছে ফেলতেছি। হ্যাঁ আচ্ছা, এবার আসো একটা কোয়েশ্চেন, প্রথমে কোয়েশ্চেনটা লিখে ফেলবো। হ্যাঁ প্রথমে আমি কোয়েশ্চেনটা লিখে ফেলবো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আনসারটা কিভাবে বের করতে হয় সেটা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসো প্রথমে আমি কোয়েশ্চেনটা লিখে ফেলি, একটু ভালো করে খেয়াল করো। কোয়েশ্চেনটা হচ্ছে দুইটি ভেক্টর রাশির মান, দুইটি ভেক্টর রাশির মান যথাক্রমে, দুইটি ভেক্টর রাশির মান যথাক্রমে 5 একক এবং 7 একক। দুইটি ভেক্টর রাশির মান যথাক্রমে 5 এবং 7 একক। এবার বলা হলো নিচের কোনটি ভেক্টরদ্বয়ের সমষ্টি বা লব্ধি হতে পারে না। আমাদের এখানে ক নম্বরে বলা হলো, ক নম্বরে আমি বললাম হচ্ছে 6 একক। খ নম্বরে আমি বললাম হচ্ছে 4 একক। গ নম্বরে আমি বললাম হচ্ছে 7 একক এবং ঘ নম্বরে আমি বললাম আমাদের 15 একক। এবার আমি জানি অনেকে আনসারটা হয়তো জানো না, তাহলে আসো আমি তোমাদেরকে জানাই দিই ভাই এই ধরনের প্রশ্নের আনসার আমরা কিভাবে দিব। এবার এখানে আমরা কিভাবে দিব, তো তোমাকে আমি একটা জিনিস বলে রাখি, দেখো তাহলে আমাদের এটা এই এমসিকিউটা সলভ করার জন্য আমাদের বেসিকটা আমরা এখান থেকে জেনে রাখবো। সেটা হচ্ছে ভাইয়া, আমাদের এ একটা ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশির মান হচ্ছে এ ভেক্টর রাশির মান হচ্ছে এ। বি একটা ভেক্টর রাশি, তার মান হচ্ছে বি। তাহলে একটা ভেক্টর রাশি যদি ই হয় আর একটা ভেক্টর রাশি যদি বি হয়, এর মান হচ্ছে, এ ভেক্টরের মান হচ্ছে এ একক, এ ভেক্টরের মান হচ্ছে এ একক, বি ভেক্টরের মান হচ্ছে বি একক। তাহলে ভেক্টর দ্বয়ের একটা জিনিস মাথায় রাখবো, লব্ধি আর সমষ্টি একই কথা। লব্ধি আর সমষ্টি কি? একই কথা। লব্ধি আর সমষ্টি একই কথা। এক কথায় তারা দুইজনে মিলে একসাথে কি করে। হ্যাঁ, তো এখানে যেহেতু দিকটা বিবেচ্য, ওই দিকের ব্যাপারগুলো তোমরা ইন্টারমিডিয়েটে জানবা। এখন যতটুকু জানতে হয় সেটা আমি বলে দিই, কি একটু ভালো করে খেয়াল করো, মাথায় রাখবো। আমাদের খেয়াল করো, সমষ্টি বা লব্ধির সর্বোচ্চ মান, সমষ্টি বা লব্ধির সর্বোচ্চ মান সমান a প্লাস বি। এবার আসি, সমষ্টি বা লব্ধির সর্বনিম্ন মান সমান হচ্ছে a মাইনাস বি। তাহলে সমষ্টি বা লব্ধির সর্বোচ্চ মান a প্লাস বি, সর্বনিম্ন মান হচ্ছে a মাইনাস বি। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমাদের এই দুইটা ভেক্টর এ একক এবং বি একক যদি হয়, তাদের মান সবচেয়ে বেশি, তাদের সমষ্টির মান
সবচেয়ে বেশি হইতে পারে এত, সবচেয়ে কম হইতে পারে এত। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটার থেকে বেশি হতে পারে না, এটার থেকে কম হতে পারে না, এই দুইটা থেকে এতটুকু হইতে পারে। তাহলে আমরা বলতে পারবো তাদের মান হওয়া সম্ভব, মান হওয়া সম্ভব এ মাইনাস বি থেকে শুরু করে এ প্লাস বি পর্যন্ত। তাহলে তাদের মান কত থেকে কত পর্যন্ত হওয়া সম্ভব? এ মাইনাস বি থেকে শুরু করে এ প্লাস বি পর্যন্ত। এ মাইনাস বি, তাহলে সবচেয়ে বড় মান হচ্ছে এটা, সবচেয়ে ছোট মান হচ্ছে এটা। তাহলে সিম্পল কথা, যেটা সবচেয়ে বড় এর থেকে বড় তো হওয়া সম্ভব না, কারণ এদের জন্য এটাই সবচেয়ে বড়, এদের জন্য এটাই সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে বড়টার থেকে বেশি হইতে পারে না, সবচেয়ে ছোটটার থেকে কম হইতে পারে না। এবার দেখি তোমরা আনসার দাও তো। আমার আনসার ক খ গ গ এর মধ্যে কোনটা হবে? দেখি আনসার দাও, আনসার দাও। ক খ গ গ এর মধ্যে কোনটা হইতে পারে একটু বলো। আমার কথাটা ক্লিয়ার কিনা, আমার কথাটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় দেখি তোমরা একটু কষ্ট করে আনসার দিয়ে দাও। ক খ গ ঘ এর মধ্যে কোনটা আমাদের আনসার হতে পারে? এই যে সবাই পারতেছে। সানজিদা ডি, হাসনায়না ডি, হুমায়রা তাবাসসুম ঘ, এক্স্যাক্টলি। মনোয়ারা ঘ, উমাহানি মিম ডি, ওয়াহিদ হ্যাঁ ডি 15, এক্স্যাক্টলি। তাহলে দেখি আমাদের কারা কারা দেওয়া আছে। ভাইয়া 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, তবে হ্যাঁ বিয়োগ করার ক্ষেত্রে মাথায় রাখবো সবসময় বড় মাইনাস ছোট, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 7 থেকে 5 গেলে আনসার হয় 2, এরপর 7 এবং 5 যোগ করলে আনসার হয় 12। এর মানে আমার আনসার হইতে হবে 2 থেকে 12 পর্যন্ত, এর বাইরে হইতে পারবে না। 2 এর থেকে কম হওয়া যাবে না, 12 থেকে বেশি হওয়া যাবে না। তাহলে আমার আনসার 6। জি ভাই 6 তো হইতে পারে, 4ও তো হইতে পারে, 7ও তো হইতে পারে। এর মানে 15 হইতে পারে না। তোমায় কোয়েশ্চেন করা হয়েছে কোনটি হতে পারে না, পারে বলে নাই, পারে না বলছে। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে এটা। বলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার হলে ভেক্টর এবং স্কেলার রাশির কনসেপ্ট আমাদের এখানেই শেষ। এখান থেকে আমাদের যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এটাই আসতে পারে এসএসসিতে, এর বাইরে আমাদের কোনো প্রশ্ন আসবে না। বলো আমরা বুঝছি কিনা? ইভেন এই কনসেপ্ট তোমাদের এইচএসসিতেও কাজে লাগবে। তাহলে আসো আমরা একটু বুঝছি কিনা। ভাইরা প্লিজ বলি আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, একটু রেসপন্স করবো আমরা। হ্যাঁ এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি তোমরা বলো ক্লিয়ার তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ তোমরা যদি বলো ক্লিয়ার আমি সামনের দিকে আগাবো। ওকে তাহলে আমরা একটু সামনের দিকে আগাই না, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এবার আসি আমরা গতির বিভিন্ন জিনিস শিখবো। হ্যাঁ এবার আসো আমরা গতি সংক্রান্ত বিভিন্ন জিনিস শিখবো। আসো তাহলে আমাদের গতি সংক্রান্ত বিভিন্ন জিনিস শিখলে আমি তোমাকে আলাদা আলাদা একসাথে করে করে দুটো জিনিস একসাথে পড়াবো। প্রথমত আসি যে দুটো জিনিসের মধ্যে আমাদের ঝামেলা হয়, একটা হচ্ছে দূরত্ব, আরেকটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব বনাম সরণ, এই দুইটা জিনিস আমি একসাথে পড়াবো ভাইয়া। দূরত্ব পড়াবো, আমরা দূরত্ব কি সেটাও জানবো, সরণ কি সেটাও জানবো। এবং আমি আগে থেকে বলে রাখি এই দুইটা প্রায় সেম টাইপের, তোমরা অনেকে জানো, তবে দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমাদের যে পার্থক্যগুলো না জানলে নয় সেগুলো আমরা জানবো। ওকে এবার আসো তাহলে আমরা যদি বলি ভাইয়া দূরত্ব ভার্সেস সরণ যদি আমরা জানি, তাহলে আসো আমরা কিছু কথা বলি। সেই কথাগুলো কি দেখো, আমাদের মনে করো কোন একটা বস্তু এ পজিশনে আছে, কোন পজিশনে? এ পজিশনে। এই পজিশনের কোন একটা বস্তু মনে করো তার ইচ্ছে হলো সে মনে করো এ থেকে আমাদের ঘুরে ফিরে বিতে গেল না, এভাবে গেল না, সে একটু সুন্দর একটা ওয়েতে যাবে, কারণ আমাদের জাতি যাদেরকে চিনে তাদের নাম হচ্ছে ভালোবাসা। আসো আমরা ভালোবাসার ওয়েতে যাই। তাহলে দেখো সে আমাদের কি করলো, সে আমাদের এই অবস্থান থেকে যাত্রা আরম্ভ করা শুরু করলো। যাত্রা আরম্ভ করে সে কি করলো, সে আমাদের প্রথমে বিতে গেল, এরপর সে সিতে গেল, এরপর সে ডিতে গেল, এরপর সে আবার এতে রিটার্ন আসলো। তাহলে এতে রিটার্ন আসলো। তো আমাকে প্রশ্ন করা হলো দূরত্ব কত, সরণ কত। তাহলে সিম্পল হিসাব নিকাশ ভাইয়া আমরা মাথায় রাখবো, যেটা তুমি করেছো সেটা হচ্ছে দূরত্ব, আগে পিছে তাকাই দেখো পেয়ে যাবো সরণ। তাহলে আসলে দেখো যেটা তুমি আসলেই করছো সেটা হচ্ছে দূরত্ব। ভাই কী করছো?
হ্যাঁ, তুমি একটু দূরত্ব অতিক্রম করছো। তোমার ইচ্ছে হলো ভাই আমি ওই যে মনে করো বাসায় অনেকে কুতকুত খেলে না, তোমার ইচ্ছে হলো এক ট্যাঙ্কের উপরে তুলে কুতকুত খেলবা, তো তুমি কুতকুত খেলতে 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 এখান থেকে এখানে গেলা, তাহলে আমরা কি খেলতেছি? কুতকুত খেলতেছি। কুতকুত চিনো তো? এখন আমি জানি না কুতকুত মেবি আঞ্চলিক ভাষা, যদি আঞ্চলিক ভাষা হয় চট্টগ্রামের বাইরের ওরা নাও জানতে পারে। কুতকুত খেলা মানে হচ্ছে এক ট্যাঙ্কের উপরে তুলে কুতকুত 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 করে খেলে না একটা, ওই যে এটাকে কি বলে, ছোট্ট একটা জিনিস নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি কুতকুত খেলবো। এখন আমরা কুতকুত খেলতেছি, কুত 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 কুত, তো আমরা খেলতেছি ভালোবাসার কুতকুত। তা আমরা আমরা এখন করতেছি হচ্ছে ভালোবাসার কুতকুত খেলা, ভালোবাসার কুতকুত খেলা, কুতকুত খেলা। এখন তুমি কুতকুত খেলতে খেলতে তুমি এই থেকে এখান থেকে কুতকুত 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 করে এখানে গেলা, তাহলে তুমি আসলে যতটুকু অতিক্রম করলা, যে পথে গেছো তুমি আসলে যেটা করছো সেটা হচ্ছে দূরত্ব। তাহলে তোমার এ থেকে তুমি যদি পিতা দিয়ে পরিমাপ করো, এই পথের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব, এবং তাহলে আমাদের পেয়ে গেলাম দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে আসলে আমরা যা অতিক্রম করি, কি বললাম? আসলে যা অতিক্রম করি, আসলে যা অতিক্রম করি। এই আসলে যা আমরা অতিক্রম করি, আসলে আমরা যা অতিক্রম করি। আচ্ছা একটু ওয়েট, আমাদের মনে ভিডিও আটকাচ্ছে। হ্যাঁ, হালকা ব্লার হয়েছিল, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। এখন ঠিক হয়ে যাওয়ার কথা, এখন ক্লিয়ার আছে কিনা ভাই বলো তো? একটু হালকা ব্লার হয়েছিল মনে হয় মাঝখানে, নেট ইন্টারাপশন। এখন ঠিক হয়েছে না? এখন ঠিক হয়ে যাওয়ার কথা, আমি ঠিক করে দিছি। এখন ক্লিয়ার কি না? হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে আসলে যা অতিক্রম করি সেটা হচ্ছে আমাদের কি? দূরত্ব। এবং তুমি আসলে যা অতিক্রম করো তার যেদিকে ইচ্ছে ওইদিকে করো। তোমার ইচ্ছে হলে তুমি এখানে গেলা, ইচ্ছে হলে ঘুরে গেলা, ইচ্ছে হলে এদিকে গেলা, মানে এক কথায় তোমার একটা স্বাধীনতা আছে, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এবং এই দূরত্বের কোনো নির্দিষ্ট কোনো কি সুনির্দিষ্ট কোনো দিক নেই, এই দূরত্বের কোনো কি নেই, দিক নেই, তবে কি আছে? তবে তার মান আছে। অতএব দূরত্ব আমাদের দূরত্ব একটা কি রাশি? ভাই দূরত্ব হচ্ছে আমার একটা স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে আমার একটা স্কেলার রাশি। এই যে দূরত্ব আমরা বলতেছি, এই দূরত্বের মাত্রা এবং একক জানতে হবে। ভাই দূরত্বের একক কি? কোন একটা বস্তুর যে অতিক্রান্ত দূরত্বের এককটাকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, মিটার, সেন্টিমিটার যে কোনো কিছু হইতে পারে, তবে এসআই পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে মিটার। এবং দূরত্বের যদি মাত্রা বলি, ভাইয়া মাত্রাটা হচ্ছে আমার এল, লেন্থ এল দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে দূরত্বের মাত্রা। তাহলে আমরা দূরত্বের একক জেনে গেলাম, দূরত্বের মাত্রা জেনে গেলাম, দূরত্বের একক জানলাম, দূরত্বের মাত্রা জানলাম। এবার আসি সরণ। সরণ মান হচ্ছে ভাই তোমার ইচ্ছে হয়েছে, তুমি গেছো, তুমি কুতকুত খেলছো, যা খেলছো, এটা আমার মাথায় থাকার কোনো দরকার নেই। আমি শুধু তুমি কোত্থেকে স্টার্ট করছো আর কোথায় গিয়ে শেষ করছো সেটা জানতে চাই, সেখান থেকে আমি সরণের মানটা পাই। আসলে জিনিসটা কেমন? সে শুরুতে ছিল এখানে, শেষে ছিল এখানে, তাহলে এই শুরুতে যেখানে শেষে যেখানে, এই দুইটার মধ্যবর্তী একটা সরল রেখা টানবো, একটা স্কেল দিয়ে সরল রেখা টেনে দিব। আমার একটা স্কেল দিয়ে আমরা কি করে দিব? সরল রেখা টানবো। এখন সে ভাইয়া শুরুতে ছিল এখানে, ভাইয়া সে শুরুতে ছিল এখানে, শেষে এখানে, এই দুইটার মধ্যে একটা স্কেল দিয়ে যে আমি একটা স্কেল নিলাম, স্কেল দিয়ে আমি একটা সরল রেখা এঁকে দিলাম। এই যে স্কেল দিয়ে সরল রেখা এঁকে দিলাম, এই সরল রৈখিক দূরত্ব যেটা, তাকে আমরা বলতেছি হচ্ছে সরণ। তাহলে সরণ মানে কি? তাহলে আমরা এদিকে লিখি ভাইয়া সরণ মানে হচ্ছে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এই যে সরণ বললেই তোমাকে তার দিকটাও বলতে হবে। এই সরণের দিক আছে এবং এই সরণের আবার মান আছে। যেহেতু সরণের মানও আছে, দিক আছে, অতএব আমরা সরণকে বলতে পারি একটি ভেক্টর রাশি। এটাকে আমরা বলতে পারি কি? ভেক্টর রাশি। এখন আসি সরণের দিক কোন দিকে। তুমি কোত্থেকে স্টার্ট করছো? এ থেকে। কোথায় শেষ করছো? বি এর দিক, বিতে। তাহলে আদি থেকে শেষ অবস্থানের দিকে তুমি যেদিকে গেছো সেটা হচ্ছে সরণের দিক। আদি অবস্থায় এখানে, শেষ অবস্থায় এখানে, সরণের দিক এদিকে। এবার মনে করো তুমি এ থেকে কুতকুত খেলতে এবার সিতে গেলা, তাহলে এই যে পথে তুমি গেলা এটাকে আমরা বলতেছি দূরত্ব। আর এই দুইটার মধ্যবর্তী যদি একটা সরল রেখা এঁকে দিই, এর হচ্ছে তার সরণ। সরণের দিক কোন দিকে? আদি থেকে শেষ অবস্থানের দিকে।
তুমি এখান থেকে কুতকুত খেলতে খেলতে এখান থেকে এখানে গেলা, এখান থেকে তুমি এখানে গেলা, এটাকে তুমি বলতেছ হচ্ছে তার কি অতিক্রান্ত আমাদের অতিক্রান্ত দূরত্ব এই পুরোটা। আর যদি আদি থেকে শেষের দিকে একটা সরল রেখা টানো, এটা হচ্ছে তাদের কি মধ্যবর্তী সরণ। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এবং সরণের দিক কোন দিকে, আদি থেকে শেষ অবস্থানের দিকে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমরা একটু বলি। অর্থাৎ আমরা দূরত্ব ভার্সেস সরণ কি জেনে গেলাম, দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক যে পার্থক্য সেটাও আমরা জেনে গেলাম। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। তবে আরেকটা কথা বলে রাখি, একটা জিনিস এমসিকিউর জন্য মাথায় রাখবো, দূরত্ব কোন পথে গেছে সেই পথের উপর নির্ভর করে, বা সরণ সে কোন পথে গেছে তার উপরও নির্ভর করে না, শুধুমাত্র আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। তাহলে তোমরা খাতায় এই কথাটা লিখে রাখতে পারো, দূরত্ব, এই দূরত্ব আমি এখানে ছোট্ট করে লিখে দিই, দূরত্ব পথের উপর নির্ভর করে। দূরত্ব পথের উপর নির্ভর করে, সে কোন পথে গেছে, সে যে পথে গেছে সেটাই হচ্ছে তার দূরত্ব। যেমন ফর এক্সাম্পল সে যদি এ থেকে সিতে যাওয়ার সময় এই পথে না যেয়ে যদি সে এভাবে যাইতো, এটাই হচ্ছে তার দূরত্ব। সো দূরত্ব কোন পথে গেছে তার উপর নির্ভর করে। কিন্তু এভাবে যাক আর ওইভাবে যাক, সরণ কিন্তু সেম। তাহলে আমরা বলতেছি সরণ হচ্ছে পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, সরণ পথের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে, আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। সরণ পথের উপর নির্ভর করে না, আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। অনেক সময় এখান থেকে আসতে পারে তুমি দূরত্ব নিয়ে আলোচনা করো, সরণ নিয়ে আলোচনা করো, দূরত্ব এবং সরণের পার্থক্য লিখো, সব এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তার এবার আসবে একক মাত্রা। দূরত্ব এবং সরণের একক এবং মাত্রা সেম, একক মাত্রা সেম, তবে দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি, বা দুইটার মধ্যে হচ্ছে বেসিক পার্থক্য হচ্ছে আমাদের বেসিক পার্থক্যটা হচ্ছে কি, আমাদের দূরত্বটা হচ্ছে পথের উপর নির্ভর করে, তার কোনো দিক নেই, শুধু মান আছে, সরণের মানও আছে, দিকও আছে। এবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই ভাইয়ারা, আমরা তোমাকে একটা জিনিস দেখাই, এতটুকু আমাদের সবার ক্লিয়ার। তবে একটা জিনিস দেখাই ভাই, আমরা ম্যাথ করতে গেলে ভাই ম্যাথের মধ্যে বললো তার অতিক্রান্ত দূরত্ব এত, কিন্তু সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তারা সরণ দিয়ে ম্যাথ কেন করে, অনেক সময় ঝামেলা হয়ে যায় যে আমাদের ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কী ঝামেলা, ম্যাথের ক্ষেত্রে কেন এটাকে পার্থক্য করে না। দেখো ম্যাথ করার সময় আমরা কিন্তু শুধু মানটা বিবেচনা করি। এবার মনে করো, আচ্ছা আমি যদি বলি কোন একটা বস্তু এ থেকে যাত্রা আরম্ভ করে সেই বিতে গেল, আচ্ছা তোমরা আমাকে বলো তো এখানে এ থেকে বি এর দূরত্ব 1 2 3 4 5, আমি ধরলাম এটা হচ্ছে 5 একক। আচ্ছা আমাকে বলো তো এখানে দূরত্ব কত একক আর সরণ কত একক, দুইটা সেম নাকি ভিন্ন? এখানে দূরত্ব এবং সরণের মান দূরত্বের মান আর সরণের মান সেম নাকি ভিন্ন আমাকে বলো তো। এখানে দূরত্ব এবং সরণের মান সেম নাকি ভিন্ন? সে আমার এ থেকে বিতে গেল, আমার বস্তুটা এ থেকে বিতে গেল, দূরত্ব এবং সরণের মান সেম নাকি ভিন্ন একটু বলি তো ভাইয়েরা, দূরত্ব এবং সরণের মান সেম নাকি ভিন্ন? একটা বস্তু এ থেকে বিতে গেল, দূরত্ব এবং সরণের মান সেম নাকি ভিন্ন? সেম নাকি ভিন্ন? এক্স্যাক্টলি মনোয়ারা, সেম। হ্যাঁ সেম, তাহলে সেম। তাহলে খেয়াল করে একটু আগে দেখছিলাম দূরত্ব এবং সরণের মান ভিন্ন, কারণ বস্তু বক্রপথে গেছিল। আর যদি কোনো একটা বস্তু সরল পথে যায় সেক্ষেত্রে দূরত্বের মান আর সরণের মান কেমন? সমান। ওই কারণে ম্যাথ করার সময় আমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো দেয় সিলেবাসে যেগুলো আছে সেখানে কখনো বক্রপথ বলে না, সেগুলো সবগুলো হচ্ছে সরল পথের ক্ষেত্রে। একটা গাড়ি সরল পথে চলে, একটা গাড়ি সরল পথে চলে, একটা বুলেট সরল পথে চলে। এই সরল পথের ক্ষেত্রে আমরা দূরত্ব এবং সরণের মানটাকে সেম ধরে ম্যাথ করতে পারি, কোনো সমস্যা হয় না। সো এটা নিয়ে তুমি ঝামেলা পড়ার কোনো প্রয়োজন নাই। আশা করি আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এবার আসি, তাহলে আমরা সামনের দিকে আসি ভাই। আমাদের দূরত্ব এবং সরণ শেষ। এবার দূরত্ব এবং সরণ শেষ। এবার আমরা দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাইয়া আমাদের দ্রুতি বনাম বেগ। তাহলে আসো একটু ভালো করে খেয়াল করি ভাইয়া, দ্রুতি কি জিনিস, বেগ কি জিনিস জানবো। এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা যখন জানবো, বেগ দ্রুতির মধ্যে পার্থক্যটা কি জিনিস, তখন আমাদের কনসেপ্টটা হয়ে যাবে ফিনিশ। আসো আমরা সেই জিনিসটা জানি। হ্যাঁ ওকে, তাহলে আসো আমরা একটা কাজ করি ভাইয়া। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে কোন একটা বস্তুর, এক কথায় আমরা বলে দিই ভাইয়া, দূরত্ব ডিভাইড বাই সরণ, দূরত্ব ডিভাইড বাই সময়। মানে কোন একটা বস্তু মনে করো টি সময়ে সে অতিক্রম করছে আমাদের এস দূরত্ব, তাহলে একক সময়ে কত দূরত্ব অতিক্রম করলো তাকে আমরা বলি এস বাই টি, যাকে আমরা বলতেছি দ্রুতি। তাহলে দ্রুতি মানে হচ্ছে কি সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন। তাহলে আমরা
এখান থেকে আমি অথবা আমাদের এখান থেকে এটা মুছে ফেলি, আমরা বলতে পারতে দ্রুতি মানে কি সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন। সময়ের সাথে সাথে কার পরিবর্তন? দূরত্বের পরিবর্তন। তাহলে আমাদের কোন একটা বস্তু কোন একটা দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়টা দ্বারা ভাগ করব, অন্য কোনো সময় দ্বারা ভাগ করলে হবে না। তোমাকে যে দূরত্বের কথা বলছে ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, তোমাকে যে দূরত্বের কথা বলছে ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেখান থেকে তুমি বের করতে পারবা ওই দূরত্ব ডিভাইডেড বাই ওই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পেয়ে যাব। এখন দূরত্ব একটা কী রাশি ভাইয়া? এই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, অতএব আমরা বলতে পারি দূরত্বের সাথে রিলেটেড টার্ম হচ্ছে দ্রুতি, অতএব আমাদের দ্রুতিও একটা কী রাশি? স্কেলার রাশি। তাহলে আমাদের দূরত্বের ন্যায় দ্রুতিও একটা স্কেলার রাশি। এবার আসো আমরা বেগ নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের দ্রুতি, দেখো আমি সংক্ষেপে মেইন কথাগুলো বলে দিচ্ছি। সংক্ষেপে মেইন কথাগুলো বলে দিচ্ছি, বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা। একজনে বলতেছে ব্লার না, আমাদের একেবারে 100% ক্লিয়ার আছে। আমার ফোনে আমি দেখতেছি ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে, হয়তো তোমার নেটওয়ার্কগত জটিলতা আছে, বাট আমার এখান থেকে কোনো প্রবলেম নাই। ওকে, এবার আসি, তাহলে আমাদের একটু ক্লিয়ার কিনা। ওকে, এবার আসো ভাইয়া ব্যাগ, একেবারে খুব সেম ভাইয়া। ব্যাগ হচ্ছে সেম টাইপের, যেরকম দ্রুতি মানে হচ্ছে সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন, আর এটা হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময়, সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন। এবার একটু খেয়াল করে দেখি কোন স্মরণ, তাহলে যে কোনো একটা স্মরণ, ওই স্মরণের জন্য যে সময় লাগলো সেই সময়টাই হচ্ছে নিচে বসবে। তুমি যে স্মরণের কথা এখানে বলতেছো ওই স্মরণের জন্য প্রয়োজনীয় সময়টা হচ্ছে নিচে বসবে। তাহলে আমরা বলতে পারি ব্যাগ মানে হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগের স্মরণের পরিবর্তন, সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাগ। এবার আমরা জানি ভাইয়া আমাদের এই যে স্মরণ বলতেছি, এই স্মরণ সে নিজে একটা ভেক্টর রাশি। যেহেতু আমাদের স্মরণ ভেক্টর রাশি, স্মরণের সাথে রিলেটেড টার্ম হচ্ছে ব্যাগ, এই ব্যাগও হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তাহলে স্মরণও ভেক্টর রাশি, ব্যাগও ভেক্টর রাশি। এবার আমরা আরেকটা কথা বলি ভাইয়া, একক ও মাত্রা। যদি আমরা এককের ক্ষেত্রে যাই, এককের ক্ষেত্রে আমাদের দূরত্বের একক কি ভাইয়া? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাইলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এক কথায় বলা যায় মিটার পার সেকেন্ড। তাহলে এটার একক হচ্ছে ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা বলি মাত্রা ভাইয়া, আসো মাত্রাটা কি ভাইয়া? দূরত্বের মাত্রা হচ্ছে l, লেন্থ l, আর সময়ের মাত্রা হচ্ছে t, টাইমের t। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে l t ইনভার্স 1, এটা হচ্ছে আমার কি? মাত্রা। এবং সত্যি কথা বলতে ভাইয়া দুইজনের এর দ্রুতির একক মাত্রা যা, ব্যাগেরও একক মাত্রা সেম। তাহলে দুইজনের একক এবং মাত্রা সেম, দুইজনের একক এবং মাত্রা সেম, দুইজনের একক এবং মাত্রা কি? সেম। এবার আসো আমরা দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে গড় দ্রুতি, আরেকটা হচ্ছে গড় বেগ। এটা হচ্ছে গড় দ্রুতি, আরেকটা হচ্ছে গড় বেগ। তো গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি মানে হচ্ছে দ্রুতির গড়টা। তো দ্রুতি মানে কি? দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে টোটাল যত দূরত্ব, টোটাল যত সময়, সেটাই হচ্ছে আমাদের, সেটার অনুপাত হচ্ছে গড় দ্রুতি। তাহলে আমরা এবার মনে রাখবো দ্রুতি মানে কি ভাইয়া? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ওই মোট অতিক্রান্ত দূরত্বের জন্য যে মোট সময়টা লাগে সেটাকে আমরা বলি গড় দ্রুতি। তাহলে কখনো যদি তোমাকে গড় দ্রুতি জিজ্ঞেস করে তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আর তাকে টোটাল সময় দ্বারা ভাগ করবা। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় গড় ব্যাগ, তাহলে ব্যাগ মানে আমরা কি জানি? ব্যাগ মানে আমরা জানি ভাইয়া স্মরণ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা কি করব ভাইয়া? স্মরণ নিব না, টোটাল স্মরণটা নিব। তাহলে আমাদের টোটাল
মোট সরণ নিব, এই মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, এটাকে আমরা বলতেছি গড় বেগ। তাহলে আমরা গড় দ্রুতি জেনে গেলাম, টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়টাকে আমরা বলতেছি গড় দ্রুতি, আর টোটাল অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই টোটাল সময়টাকে আমরা বলতেছি গড় বেগ। বলো ভাই আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? একেবারে আমি মেইন কথাগুলো তোমাদেরকে বলে দিলাম, আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলি ভাইয়ারা প্লিজ, আমরা বলি যে আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলি তো প্লিজ। ওকে, যাক আলহামদুলিল্লাহ আমাদের সবার এতটুকু ক্লিয়ার। যাক তাহলে আমরা জায়গা মতো যাচ্ছি না? হ্যাঁ, ওকে, এতটুকু ক্লিয়ার না? হ্যাঁ, ওকে, আমি খেয়াল করছি মেইন কথাগুলো বলতেছি, হ্যাঁ, যার কারণে আমার ক্লাসের প্রত্যেকটা কথাই তোমাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হচ্ছে, আমি সেই কথাগুলো বলে দিচ্ছি। তাহলে এতটুকু আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় এবার আমরা কয়েকটা ম্যাথ করব এখানে এই রিলেটেড, মানে এখান থেকে কয়েকটা ম্যাথ আসতে পারে, সেই ম্যাথগুলো এখন আমি তোমাদেরকে দেখাই দিব যে এই রিলেটেড কী কী প্রবলেমগুলো আমরা পরীক্ষায় পাবো। হ্যাঁ, আমরা পরীক্ষায় পাবো সেটা আমরা একটু দেখি যে ভাই এই রিলেটেড আমাদের কিছু প্রবলেম বলেন। আচ্ছা, প্রবলেম বলতেছি তোমাকে, আসো তোমাকে আমি বলে দিলাম কোন একটা বস্তু, ভালো করে খেয়াল করে দেখি, হ্যাঁ, কোন একটা বস্তু এ অবস্থান থেকে সে বি অবস্থানে গেল, এরপর বি অবস্থান থেকে সি অবস্থানে গেল। ওকে, আচ্ছা, তো আমি বললাম এই যে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব মানে এ বি এর দূরত্ব হচ্ছে আমি ধরে নিলাম 50 মিটার, এ থেকে বি এর দূরত্ব আমি ধরে নিলাম 50 মিটার, মানে এক কথা হচ্ছে আমরা এটা আমাদের এটা দেওয়া আছে। তারপর হচ্ছে বি থেকে সি এর যে দূরত্ব এটা আমি ধরে নিলাম 40 মিটার। এবার আমি বললাম তার এ থেকে বিতে যেতে যে সময়টা লাগে টি এ বি, সেই সময়টা হচ্ছে মনে করো আমাদের 7 সেকেন্ড, আর তার আমাদের বি থেকে সিতে যেতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা ধরে নিলাম হচ্ছে 8 সেকেন্ড। দেন তোমাকে ওরা প্রশ্ন করলো যে তোমার গড় দ্রুতি কত, আর তোমাকে কোয়েশ্চেন করা হলো গড় বেগ কত। তোকে প্রশ্ন করা হলো গড় দ্রুতিটা কত, গড় বেগটা কত। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দেখি তোমরা আমাদের খুব তাড়াতাড়ি একটু সলভ করে ফেলো, হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি সলভ করে ফেলো যে আমাদের এটা যে গড় দ্রুতি কত, গড় বেগ কত। ওকে, এবার তোমাকে আরেকটা কোয়েশ্চেন দেওয়া হলো কোন একটা বস্তু এ থেকে বিতে গেল, ভালো করে খেয়াল করো এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এ থেকে বিতে গেল, এরপর সে এ থেকে বিতে গেল, দেন সে বি থেকে সিতে গেল, তো তোমাকে বলা হলো এক্ষেত্রে আবার আগের মতো এ বি সমান হচ্ছে ধরে নিলাম হচ্ছে 80 মিটার, এবং আমাদের সময় যেটা সেই সময়টা হচ্ছে আমাদের মনে করো হচ্ছে আমাদের 10 সেকেন্ড। এরপর সে বি থেকে সিতে গেল, বি থেকে সি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মনে করো 20 মিটার, এবং সময়টা হলো আমাদের লেট 2 সেকেন্ড। দেন তোমাকে আবার জিজ্ঞেস করলো গড় দ্রুতি কত, গড় বেগ কত। জি, আমাদের এই তো অনেকে আনসার দিচ্ছে, তাহলে আমি আনসারগুলো একটু বলে দিই, দেখো তোমরা একটু মিলে নিবা। ভাই সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, যেহেতু এ থেকে সি পর্যন্ত টোটাল গড় দ্রুতি না, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব, যেহেতু তার অতিক্রান্ত দূরত্ব দুইটাকে যোগ করব, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 40, 50 প্লাস 40। এই টোটাল অতিক্রান্ত দূরত্বের জন্য তার কতক্ষণ সময় ব্যয় হয়েছে, বা তার সময় ব্যয় হয়েছে 7 সেকেন্ড আর 8 সেকেন্ড, তাহলে 7 প্লাস 8, তাহলে আমাদের এখানে পাবো 90, এখানে পাবো 15, 6 15 90, 6 মিটার পার সেকেন্ড। এবার যদি বলি গড় বেগ সেম তো, তাই না? গড় বেগ সেম, আমাদের যেহেতু এখানে দিক পরিবর্তন করেনি, এখানে দেখো মেইন কথা দ্রুতি এবং বেগের মেইন পার্থক্য কোথায়, দূরত্ব আর সরণে। এখানে দূরত্ব যা, সরণতা, যার কারণে দুইটার আনসার সেম, 50 প্লাস 40 ডিভাইড বাই 7 প্লাস 8 মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এর মানে এখানে গড় দ্রুতি গড় বেগ সেম। এবার আমাদের সেকেন্ড ক্ষেত্রে দেখো ভাই সে গড় দ্রুতি বের করবা,
তাহলে দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সরণ। তাহলে সে যে এ থেকে সিতে গেল, প্রথমে সে এ থেকে বিতে গেল 80 মিটার, প্লাস সে বি থেকে সিতে গেল 20 মিটার। সে কোন দিকে গেল এটা কোনো ফ্যাক্ট না, সে গেল কিনা এটা হচ্ছে ফ্যাক্ট, তার নাম হচ্ছে দূরত্ব। সময় কতক্ষণ লাগছে ভাই? টোটাল সময় লাগছে 10 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, মানে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমাদের উপরে 100 মিটার ডিভাইডেড বাই 12 সেকেন্ড ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই আমার আনসার। এবার গড় ব্যাগের ক্ষেত্রে খেয়াল করো, মোট অতিক্রান্ত সরণ, সে কিন্তু বি থেকে আবার ব্যাক করছে, যার কারণে তার মোট সরণ হচ্ছে এ থেকে সি। আমার কিন্তু বি থেকে সিতে, এটা এমন না যে সে নিচে নামছে, আমি জাস্ট বুঝার সুবিধার্থে বলছি, সে এ থেকে বিতে গেল, দেন বি থেকে ব্যাক করে সিতে আসলো, এটা হচ্ছে সি। তাহলে আমরা বলতে পারি তার অতিক্রান্ত দূরত্ব কত, সরণ কত ভাইয়া? টোটাল হচ্ছে 80, এটা হচ্ছে টোটালটা হচ্ছে ভাইয়া 80, 80 থেকে 20টা বিয়োগ যাবে, তাহলে 80 - 20 ডিভাইড বাই 10 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, তাহলে আমাদের পেয়ে যাবো উপরে 60 মিটার ডিভাইডেড বাই 12 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আমার আনসারটা। ওকে, তাহলে আমরা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা বুঝছি কিনা বলো তো সবাই? আমরা বুঝছি কিনা এটার আনসার আমরা সবাই পাইছি কিনা? আমরা বুঝছি কিনা একটু বলি, আমরা বুঝছি কিনা একটু বলি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব চিন্তা করবা, ব্যাগের ক্ষেত্রে তুমি কি চিন্তা করবা? সরণটা চিন্তা করবা। অ্যান্ড লাস্ট ওয়ান, এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে, তোমাকে বলা হলো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ওকে, সেই বৃত্তাকার পথে ঘুরে এ বিন্দু থেকে বৃত্তাকার পথে বি বিন্দুতে গেল, অর্থাৎ বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো। এক কথায় বলা যায় কোন একটা বৃত্তাকার পথের অর্ধেক পথ সে অতিক্রম করলো। এবার তোমাকে বলা হলো আমাদের এ থেকে বিতে যাইতে তার টোটাল যে টাইমটা লাগে সেটা আমরা ধরে নিলাম সামহাউ দিস ইজ 10 সেকেন্ড। তাহলে তোমাকে বলা হলো কোন একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে পরিভ্রমণ করে, সেই ক্ষেত্রে তার টোটাল টাইম লাগে হচ্ছে আমাদের 10 সেকেন্ড আমাদের বৃত্তের এক প্রান্ত থেকে ব্যাসের, এই যে বৃত্তের ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে। তাহলে আমাকে বলা হলো গড় দ্রুতি কত? তাহলে গড় দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব চিন্তা করতে হবে। ভাই মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে যে পথে গেল সেটা, তাহলে সে এই পথে গেল, টোটালটা হচ্ছে 2 পাই আর, ঠিক কিনা? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর ডিভাইড বাই 2, মানে হচ্ছে পাই আর। তাহলে আমরা বলতে পারি তার এটা হচ্ছে পাই আর ডিভাইডেড বাই টাইমটা কত? টি। তাহলে পাই আর এর মান 3.1416, আর এর মান 2, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। ইউ ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু। সিমিলারলি তোমাকে বলা হলো গড় ব্যাগ, তাহলে তুমি বলতে পারবে ভাইয়া ব্যাগ মানে হচ্ছে টোটাল সরণ। ভাই সরণ কত? ভাই সরণ হচ্ছে এ থেকে বিতে গেল, এই দূরত্বের হচ্ছে সরণ। তাহলে সরণ হচ্ছে ভাইয়া এটা যদি আর হয়, আর প্লাস আর মান হচ্ছে টুয়াইস আর ডিভাইডেড বাই টি, তাহলে আমাদের টুয়াইস আর এর মান হচ্ছে 4 ডিভাইড বাই টি এর মান 10। ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাব। একইভাবে তোমাকে বলা হলো ভাইয়া কোন একটা বস্তু কোন একটা বৃত্তাকার পথ আমি নিলাম, এই বৃত্তাকার পথে টোটাল দূরত্ব অতিক্রম করলো না। সে বললো বৃত্তাকার পথের 4/1 কত? 4/1। তাহলে 4/1 মানে কি? এই যে এরকম এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসলো, তখন তুমি কি বলতে পারবা? ভাইয়া তার যে সরণ হচ্ছে এটা, আর তার যে দূরত্ব হচ্ছে আমার কোনটা? এই যে এই জিনিসটা মানে হচ্ছে টুয়াইস পাই আর এর 4/1, এর মানে পাই আর ডিভাইডেড বাই 2। আর সরণ কত? সিম্পল কথা, পিথাগোরাস আছে না? তাহলে আমরা এখান থেকে এটা জানি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, অতএব এটার মান আমরা বলতে পারবো √r² প্লাস r², এর মানে √2r², এর মানে √2r। তাহলে সরণটা হচ্ছে √2r, বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে আমার 4/1 হলে এভাবে করতে পারবো। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই ধরনের প্রশ্ন আমাদের এক্সামে আসতে পারে, আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি প্লিজ ভাইয়ারা, আপুরা, আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? আমরা এতটুকু পারবো কিনা? আমরা অনেকগুলো ম্যাথ করাই ফেললাম এখানে, এতটুকু আমরা পারবো কিনা একটু বলি প্লিজ, এতটুকু পারবো কিনা একটু বলি।
সুজনা বলতেছে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো একটু আগেও আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো তোমাকে এখানে মেইন কাজ হচ্ছে সরণ আর আমাদের দূরত্বটা বের করা। তো কোনো একটা বস্তু যখন এ থেকে বিতে গেল, এ থেকে বৃত্তাকার পথে বিতে গেল, দ্যাট মিনস সে যে পথে গেছে সেটা হচ্ছে তার দূরত্ব, সে এ থেকে বিতে গেল। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু পুরা বৃত্তের অর্ধেক। আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে টুয়াইস পাই আর। সে কিন্তু পুরা পরিধিটা যায় নাই, সে যদি এ থেকে ঘুরে আবার এতে আসতো, দ্যাট মিনস আমরা বুঝতাম টোটাল একটা পরিধি অতিক্রম করলো, কিন্তু সে টোটাল পরিধিটা অতিক্রম করে নাই, সে পরিধির অর্ধেক অতিক্রম করছে, যার কারণে ডিভাইড বাই 2। তাহলে আমরা 2 কাটাকাটি করলে পাই আর পাচ্ছি। এটা হচ্ছে তার কার মান? তার অতিক্রান্ত দূরত্বের মান। সরণ মানে কি? সরণ মান হচ্ছে আদি এবং শেষের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। শুরুতে এখানে ছিল, শেষে এখানে আছে, এই টোটাল যে সরলরেখাটা আঁকবো, এই সরলরেখাটা হচ্ছে তার সরণের মান। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এর মানে তার সরণটা হচ্ছে টুয়াইস আর। তাহলে আমাদের দেখো দূরত্ব হচ্ছে পাই আর, সরণটা টুয়াইস আর, সময় তো সেম। আর এখানে যখন আসবো, ধরে নিলাম ভাইয়া সে এ থেকে বিতে গেল, তাহলে এ থেকে বিতে এই পথে গেছে, এই পথের দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি হচ্ছে দূরত্ব। টোটাল পরিধিটা হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে তার 4/1 এর মান হচ্ছে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে কার মান? দূরত্বের মান। আর যখন আমি সরণ বলবো, এই আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা, এটা সরলরেখা ড্র করো, এই সরলরেখাটাই হচ্ছে তার মান। তো সরলরেখাটার মান তো আমরা জানি না, না জানলেও সমস্যা নাই। এই যে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাস সমান আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান, অতিভুজটা আমরা জানি না, ধরে নিলাম এক্স, তাহলে এক্স স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে বলতে পারি এক্স সমান √2r স্কয়ার, এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু √2r। এটা হচ্ছে আমাদের সরণের মান। আশা করি এবার সুজানা তোমার কনসেপ্ট ক্লিয়ার। এই আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা, একটু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? ওকে, নেক্সট আমাদের এতটুকু শেষ। আমরা অনেকগুলা এখন যা পড়াইলাম এগুলো থেকে তুমি এবার যে কোনো ধরনের আমার এভরি কাইন্ড অফ এমসিকিউ সিকিউ যা আসুক, আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি সব ধরনের বেসিক তোমার মাথায় ঢুকাই দিলাম। এবার আসো ভাইয়েরা, আমরা কি করব? এবার আমরা শিখবো হচ্ছে ত্বরণ। আমাদের শিখবো হচ্ছে ত্বরণ। তো ত্বরণের ক্ষেত্রে আমরা জাস্ট ডাইরেক্ট বলে দিই, ত্বরণ হচ্ছে আমাদের কোনো একটা বস্তুর সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন। তো আমরা জানি ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, যেহেতু ভাইয়া ব্যাগ একটা ভেক্টর রাশি, অতএব ত্বরণ হচ্ছে এটা কি? দুইটাই আমাদের কি? ভেক্টর রাশি, দুইটাই আমাদের ভেক্টর রাশি। এবং ত্বরণের যে একক মাত্রা, যদি আমরা একক বলি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যে তার মাত্রাটা হচ্ছে LT−2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা ত্বরণের মান কিভাবে বের করব। হ্যাঁ, আসো আমরা এবার গতির বিভিন্ন সূত্র শিখব। মনে করো কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এখান থেকে তার যাত্রা আরম্ভ করলো, যাত্রা আরম্ভ করে সে এখানে পৌঁছাইলো, আমাদের এখানে যাওয়ার পর সে এখানে আমাদের পৌঁছাইলো, এটা হচ্ছে আমাদের বিরতি, আমাদের যাত্রা শেষ। তাহলে আমরা এটাকে শুরু বলি, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমাদের এখানে দেখা গেল তার এই বস্তুটার আদিবেগ, মনে করো এই শুরুতে তার কত বেগ ছিল তাকে আমরা বলি আদিবেগ। এই আদিবেগ ইউ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তুটার বেগ আস্তে 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 সমহারে বাড়তে বাড়তে এই বস্তুটার বেগ, শেষ বেগ হলো আমাদের সাপোজ 20 মিটার পার সেকেন্ড। এবং আমরা ধরে নিলাম এই যে এখান থেকে এখানে যাইতে তার সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা বলতেছি বস্তু সমত্বরণে যায়। সমত্বরণ মানে হচ্ছে সবসময় সমহারে বেগ বাড়ে, এই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধিটাকে আমরা বলি ত্বরণ। ত্বরণ আমার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। যেটা নেগেটিভ ত্বরণ, এটাকে আমরা আলাদা করে নাম দিই মন্দন বলে আমরা চালিয়ে দিই,
অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে আমরা বলি হচ্ছে মন্দন, ঋণাত্মক ত্বরণকে আমরা বলি হচ্ছে মন্দন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া কোন একটা বস্তুর আদি বেগ কত ইউ, শেষ বেগ কত 20। তাহলে এই ইউ থেকে বি হইতে কতক্ষণ সময় লাগছে 10 সেকেন্ড। তো আমরা বলছি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। তাহলে বলো তো বেগের পরিবর্তন কতটুকু হলো ভাইয়া, বি মাইনাস ইউ। ওই বেগের জন্য সময় কতক্ষণ লাগছে টি, এই যে 10 সেকেন্ড মনে করো টি, এই টি এটাই হচ্ছে আমার ত্বরণের মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আমার সূত্র। আমরা সূত্র বসায় ম্যাথ করে ফেলবো 20 মাইনাস 2 ডিভাইডেড বাই টি এর মান 10 সেকেন্ড। তাহলে আমাদের 18 ডিভাইড বাই 10 মান হচ্ছে 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ আওয়ার আনসার। এই যে আমরা এখান থেকে পাইলাম এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখান থেকে আমরা বলতে পারি বজ্র গুণন করলে বি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি, ইউটাকে যদি আমরা অপোজিটে পাঠাই আমরা পাচ্ছি বি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একটা কি ফর্মুলা। এরকম আমাদের আরও অনেকগুলো ফর্মুলা আছে। এখন আমরা ওই ফর্মুলাগুলোর মধ্যে আমরা যদি বলি ভাইয়া তার কোন একটা বস্তু মনে করো আমাদের এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পেলাম, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। ত্বরণ এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। একইভাবে তোমরা জানো আমাদের গতির ক্ষেত্রে আরও ফর্মুলা আছে, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। একইভাবে আমরা গতির ফর্মুলা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একইভাবে আমরা ফর্মুলা জানি হচ্ছে এস ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। একইভাবে আমরা ফর্মুলা জানি এস ইকুয়ালস টু ভিটি, যেটা অনলি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি কি না? তাহলে আমরা এই ফর্মুলাগুলো সবাই জানি, এখন এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা ম্যাথ করব। তবে আমি একটা কমন কথা বলে রাখি, কোন টার্মটা দ্বারা কি বোঝায়। কোন একটা বস্তুর আদি বেগকে বোঝায় ইউ, শেষ বেগ মানে ভি, এ মানে হচ্ছে তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তারপর হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলায় এই ভি মানে কিন্তু আদি বেগও না শেষ বেগও না, সমবেগ। কারণ এক্ষেত্রে তো বেগ বাড়েও না কমেও না, বেগের পরিবর্তন হলে আমরা চিন্তা করব আগে কত ছিল এখন কত। এখানে তো বেগেরই পরিবর্তন হয় না, তখন আমাদের সমবেগ। সো সমবেগের ক্ষেত্রে সবসময় এই ফর্মুলা, ওই তার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে এস, ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা হচ্ছে টি। তাহলে আমরা এই জিনিসগুলো আশা করি আমরা সবাই জানি। এখন এই জিনিসগুলো জেনে আমরা বিভিন্ন ম্যাথ করব। আগে বলো আমাদের এতটুকু আমরা জানি কি না। এবার আসলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে চলে যাব। এই সূত্রগুলো আশা করি আমরা জানি, সূত্রগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, আমি সূত্রগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, আমি ডিরেক্টলি সূত্রগুলো দিয়ে ম্যাথের অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। এখন আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করব। তো আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ করব, আসো আমরা ম্যাথ করা শুরু করে দিই। আসো, তো আমি তোমাদের জন্য কিছু ম্যাথ রেডি করে রাখছি, ওই ম্যাথগুলো আমরা করব। হ্যাঁ, ওই ম্যাথগুলো একটা একটা করে আমরা করব। আসো, হ্যাঁ শুরুতে একবারে সোজা ম্যাথ দিয়ে করি। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে বলা হলো একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে আমি সব টাইপের ম্যাথ করে দেওয়ার ইচ্ছা আছে একটা হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয়। বলা হলো গাড়িটির ত্বরণ বের করো। তোমাকে বলা হলো গাড়িটির ত্বরণ বের করো। একেবারে সোজা ভাই। ফিজিক্সের ম্যাথগুলো করার ক্ষেত্রে একবার আমাদের হচ্ছে জাতীয় নিয়ম, কি কি দেওয়া আছে সেটা প্রশ্ন থেকে দেখব, কি বের করতে বলছে সেটাও দেখব। দেখার পর এদেরকে এক জায়গায় বসায় দেখব, ওদেরকে জিজ্ঞেস করব বাবারা তোমরা কোন সূত্রে খাটো, তারা বলে দিবে আমরা এই সূত্রে খাটি, ওকে সেই সূত্র করে দিব। কেমন দেখো, একটি গাড়ির বেগ এত থেকে, যেখান থেকে সেটা কোন বেগ, আদি বেগ। তাহলে বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 মিটার পার সেকেন্ড হয় এবং এই কাজটা হইতে লাগে 4 সেকেন্ড সময়। তাহলে আমরা বলতে পারি ভাইয়া আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড।
এই কাজটা হইতে সময় লাগছে 4 সেকেন্ড। এবার জিজ্ঞেস করলো ত্বরণ বের করে ইকুয়াল টু কত। তুমি চিন্তা করো ভাই, আমি যে বললাম, আমি দেখলাম ইউ বি এ টি, এদেরকে দিয়ে কোন সূত্র আমার জানা আছে? সিম্পল, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। সেই সূত্র দেখছো, তাদেরকে জিজ্ঞেস করছি, তারাই আমাকে বলে দিছে যে কি করবা, এদেরকে দিয়ে যে সূত্রটা মিলে সেই সূত্র বসাই দিবা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আমাদের 20 মাইনাস আমাদের শেষ বেগ হচ্ছে 4 মাইনাস 20 ডিভাইডেড বাই 4। তাহলে আমার এখানে হচ্ছে আমাদের মাইনাস 16 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে আমাদের -4 মিটার পার সেকেন্ড। এবার একটু আমি এই ম্যাথটা না করালে চলতো, করাচ্ছি একটাই কারণে, ভালো করে খেয়াল করো। আনসার, গাড়িটির ত্বরণ -4 মিটার পার সেকেন্ড। আনসার, গাড়িটির মন্দন 4 মিটার পার সেকেন্ড। দেখো, ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। তোমাকে যদি প্রশ্ন করা হয় ত্বরণ কত, আনসার হবে -4 মিটার পার সেকেন্ড। তোমাকে যদি বলা হয় মন্দন কত, এই মন্দন কথাটা দ্বারা মিন করতেছে ঋণাত্মকটা কত, এই ঋণাত্মকটার মান হচ্ছে 4। তাহলে আমাদের আনসারটা লেখার জন্য আমি এই জিনিসটা করাইলাম, অনেক কনফিউজড হয়ে যায় আমরা কি করব। সো তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় গাড়িটির ত্বরণ কত, তখন আমার আনসার হবে -4 মিটার পার সেকেন্ড, কখনো আমাদের +4 হবে না। যদি বলা হয় গাড়িটির মন্দন কত, আনসার হবে অনলি 4 মিটার পার সেকেন্ড। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা। এটা আমরা বুঝছি কিনা বলি প্লিজ। সরি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা ভুলে 1 দিয়ে দিছি। হ্যাঁ, এটা তো আমাদের মিটার পার সেকেন্ড তো ব্যাগে রেখো। হ্যাঁ, তাহলে এই কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে। ত্বরণ বলা মানে হচ্ছে -4 মিটার পার সেকেন্ড, মন্দন বলা মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার একটু খেয়াল করে দেখো, কোনো একটা ম্যাথের মধ্যে তোমরা ঝামেলা করে ফেলো, কোনো একটা ম্যাথের মধ্যে ঝামেলা করে ফেলো। যেমন ফর এক্সাম্পল, এই প্রশ্নটা তোমাকে উল্টোভাবে দিতে পারে। দেখো, তোমাকে বলা হলো, মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে বলা হলো আদি বেগ হচ্ছে, ভালো করে খেয়াল করো, তোমাকে বলা হলো আদি বেগ হচ্ছে, আমাদের হুবহু আগের ম্যাথটা আমি আবার করতেছি, আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, সময় লাগছে 4 সেকেন্ড। হ্যাঁ, শেষ বেগ বি ইকুয়াল টু কত। এবার এটা করার সময় তোমাকে দুইটা জিনিস দেওয়া আছে। একবার বললো ত্বরণ -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আরেকবার বললো মন্দন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কথা সেম। পরীক্ষায় তোমরা এবার এলোমেলো করে ফেলো। তাহলে আমরা সিম্পল এখানে বলতে পারি ভাইয়া, ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। মনোযোগ দিয়ে খেয়াল করো, অলওয়েজ আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের ভি ইকুয়ালস টু ইউ, আদি বেগ হচ্ছে 20 প্লাস ত্বরণের মান হচ্ছে -4 ইন্টু টি এর মান 4, তাহলে 20 মাইনাস 16 এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। ওকে, এখানে এই সূত্রে এই মান হচ্ছে ত্বরণ। তাহলে আমরা মাথায় রাখবো বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই যে সূত্র, এই সূত্রে এ মানে হচ্ছে ত্বরণ। সো তার মান পজিটিভ হোক নেগেটিভ হোক, তুমি ত্বরণের মানটাই বসাবা, ত্বরণের মানটা বসাবা, হোক পজিটিভ হোক নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ মান, নেগেটিভ হলে নেগেটিভ মান। এবার এখানে বললো মন্দন, দেখো মন্দন 4 মিটার পার সেকেন্ড, এই কথাটার মানে হচ্ছে ত্বরণ হচ্ছে -4 মিটার পার সেকেন্ড। সো আবার আগের মতো বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করলে তুমি এখান থেকে পেয়ে যাবা 4 মিটার পার সেকেন্ড। এখন তোমাদেরকে অনেকে বলে ভাইয়া মন্দন হলে তো মাইনাস, কোনো ব্যাপার না, যেভাবে ইচ্ছা করো। আমি তোমাকে বেসিক কথাটা বলেছি, তুমি যদি সূত্র এটা ইউজ করো, এখানে এ কথাটার মানে হচ্ছে ত্বরণ, তুমি এই সূত্র ইউজ করবো মানে হচ্ছে মন্দন বসাইতে পারবা না, ত্বরণই বসাইতে হবে। মন্দন 4 মান হচ্ছে ত্বরণ -4,
ওই কারণে আমি এ এর মান -4 বসে এই ম্যাথটা করছি হুবহু আগের মতো, জাস্ট লাইক দ্যাট। এবার আসো বি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। অনেকে বলে ভাই এই সূত্র এভাবে আমাদের ভাইয়ারা লিখতে বলছে, কিন্তু ভাইয়ারা তোমাকে ক্লিয়ারলি ডিসক্রাইব করে দেয় নাই। এই মাইনাস যখন দিছ তখন কিন্তু এই মাইনাসটা মন্দনের জন্য চলে আসছে, তখন এখানে এই কথাটার মানে হচ্ছে মন্দন। তাহলে মাথায় রাখবো সূত্র কোনটা ইউজ করব ভাই এটা, তাই এই কথাটার মান হচ্ছে ত্বরণ। সূত্র কোনটা ইউজ করব এটা, এই কথাটার মান হচ্ছে মন্দন। সো অনেকে বলে ভাই ত্বরণ হলে এই ফর্মুলা ইউজ করতে হয়, মন্দন হলে না রে ভাই কোনো দরকার না, আমি দুইটা দিয়ে করে দেখাচ্ছি। আমি ত্বরণ ধরে করে মিলিয়ে দিছি, এবার আমি মন্দন দিয়ে করব। ভাই মন্দন দিয়ে যদি করি, ভাই মন্দন এ সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। মন্দনের ফর্মুলা কি, বি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে ইউ আসবে কত 20 মাইনাস এই সূত্রে এ মানে হচ্ছে মন্দন, মন্দন মানে কত 4, তাহলে 4 ইন্টু টি এর মানে হচ্ছে 4। এবার দেখো 20 মাইনাস 16 মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আনসার কি মিলে নাই? মিলছে। সো ক্লিয়ারলি ডিসক্রাইব করে দিলাম, তুমি সূত্র কোনটা ইউজ করবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তো মাথায় রাখবো এই সূত্র ইউজ করা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ত্বরণের মান, পজিটিভ হলে পজিটিভ বসাবা, নেগেটিভ হলে নেগেটিভ বসাবা। এই সূত্র ইউজ করতেছো মানে হচ্ছে এটা মন্দনের মান। মন্দনের ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো মন্দনটা বসাইতে হবে। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এই জায়গায় আমরা অনেকেই ঝামেলা করি, এই জায়গায় আমরা অনেকেই ঝামেলা করি। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা ভাইয়েরা আপুরা? আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আমরা এই বেসিক জিনিসগুলো বুঝি না। মানে অনেকে তোমাকে বলে দিবে হ্যাঁ তুমি ভাইয়া ভাই শুনো তোমার জন্য শর্টকাট। আরে ভাই এত দুনিয়ার এত শর্টকাটের কী দরকার ভাই? তোমার জন্য শর্টকাট, স্পেশালি তোমার জন্য, কারণ তোমাকে আমি পড়াচ্ছি। তোমার জন্য শর্টকাট হচ্ছে তুমি ত্বরণ দেখলে এটা করে দিবা, মন্দন দেখলে এটা করবা। তোমার বন্ধুদেরকে বলিও না, তারা জেনে যাবে। আর আমি মুসকি মুসকি হেসে বলি ওই বন্ধুদেরকে আমি জানাই দিব যেটা করা হবে, কোনো সমস্যা নাই, কারণ আমার বেসিকটা ক্লিয়ার করাটা চাই। আমরা বেসিক ক্লিয়ার করে দিলাম, যেমনি ইচ্ছে এমনি করো। ম্যাথ মিলবে না মানে ম্যাথের বাপ শুদ্ধ মিলবে, খালি বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, বুঝছি কি না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমরা মাথায় রাখবো ভাইয়া আমরা প্রত্যেকটা কেস যে কোনো এই ফর্মুলা দিয়ে করে ফেলে কোনো সমস্যা নেই। তাহলে এই ফর্মুলা দিয়ে এর মান যেটা পাচ্ছ সেটা হচ্ছে ত্বরণ, এই ফর্মুলা দিয়ে এর মান যেটা পাচ্ছ সেটা হচ্ছে মন্দন। মাথায় রাখলে হবে। ওকে, নেক্সট আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে ভাইয়া টিতম। একটু তোমাদের থেকে একটু টাইম নিচ্ছি, টাইম নেওয়ার একটাই কারণ আমাদের কিছু ম্যাথ করাতে হবে, স্পেশাল কিছু ম্যাথ করাবো। কারণ এই ম্যাথগুলো তাদের জন্যই যাদের কাছে ধৈর্য আছে, কারণ এই ম্যাথগুলোর ডিমান্ড অনেক বেশি। তো সেই কারণে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য হচ্ছে আসলে এই ম্যাথগুলো হচ্ছে উপহার স্বরূপ। তাহলে আসো সেই ম্যাথগুলো করি। ভাইয়া টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অনেকে মুখস্থ করে। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মুখস্থের কোনো দরকার নেই ভাই, মুখস্থের কোনো দরকার নেই। সিম্পল করে চিন্তা করে যাই, অটোমেটিক সব কিছু আমাদের হয়ে যাবে। দেখো টিতম কথাটার মিনিং কি সেটা আমরা বুঝি। কোনো একটা বস্তু 0 সেকেন্ডে এখানে ছিল, 1 সেকেন্ডে সে এখানে ছিল, 2 সেকেন্ডে সে এখানে ছিল, 3 সেকেন্ডে সে এখানে ছিল, 4 সেকেন্ডে সে এখানে ছিল, 5 সেকেন্ডে সে এখানে ছিল, ব্লা ব্লা ব্লা। দেখো আমি যদি বলি কোনো একটা বস্তুর 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ভাই এটা মানে হচ্ছে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভাই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম থেকে 4 সেকেন্ড। ভাই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ভাই এটা হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 1 সেকেন্ড আর প্রথম কথাটা সেম না, সেটা আমাকে বুঝতে হবে। কেমনে বুঝবো? দেখো তুমি এটাকে বলতেছো 1 সেকেন্ড, এখান থেকে এতটুকু 2 সেকেন্ড, এখান থেকে এতটুকু 3 সেকেন্ড, এখান থেকে এতটুকু 4 সেকেন্ড, এখান থেকে এতটুকু 5 সেকেন্ড। কিন্তু তুমি বলো
প্রথম সেকেন্ড হচ্ছে এটা, তার গতিপথের প্রথম যে সেকেন্ডটা সে পার করলো সেটা হচ্ছে এটা। এর পরের সেকেন্ড হচ্ছে এটা দ্বিতীয় সেকেন্ড, এর পরের সেকেন্ড হচ্ছে এটা তৃতীয় সেকেন্ড, এর পরের সেকেন্ড হচ্ছে এটা চতুর্থ সেকেন্ড, এর পরের সেকেন্ড হচ্ছে এটা পঞ্চম সেকেন্ড। তাহলে খেয়াল করো, এততম মানে হচ্ছে সেকেন্ড একটাই, 52তম, 52তম মানে কিন্তু 52 সেকেন্ড না, 1 সেকেন্ডই। তবে সেটা কোনটা? প্রথম মান হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় মান হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তৃতীয় মান হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, চতুর্থ মান হচ্ছে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। মানে হচ্ছে এততম মান হচ্ছে এততম সেকেন্ড, এক্স্যাক্টলি ওই সেকেন্ডটা কিভাবে বের করব? দেখো ভাইয়া, পরীক্ষায় তোমাকে বলা হলো চতুর্থ সেকেন্ড। কি বলা হলো? চতুর্থ। ভাই চতুর্থ সেকেন্ড কোনটা? এটা। তুমি একটু চিন্তা করতো, চতুর্থ সেকেন্ড তুমি বের করতে জানো না, কিন্তু তুমি এটা জানো, সেটা হচ্ছে কি, এই যে প্রথম থেকে 3 সেকেন্ড S3 বের করতে পারবা না। কোন সূত্র? S = UT + ½ AT স্কোয়ার। ওকে, তুমি কি 4 সেকেন্ডটা বের করতে জানবা না? S4 মানে তো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবা। এটা তো সিম্পল, কোন একটা বস্তু 3 সেকেন্ডে কত দূর যায়, 4 সেকেন্ডে কত দূর যায়। এবার আমরা বলবো হচ্ছে S4 মানে হচ্ছে চতুর্থ সেকেন্ড, চতুর্থ। এটা মানে হচ্ছে 4 নাম্বার সেকেন্ড থেকে 3 নাম্বার সেকেন্ড বিয়োগ করে দিব, শেষ। এখানে তুমি যা পাইছো, এখানে যা পাইছো বিয়োগ করলে আনসার পেয়ে যাবা, এবার আসো, যদি আমরা এবার বলি তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া 4তম মানে হচ্ছে 4 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব -3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 20তম সেকেন্ড মানে 20 সেকেন্ডে -19 সেকেন্ডে। তাহলে আমরা যদি বলি টিতম মানে হচ্ছে T সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব -T-1 সেকেন্ড, তার আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাকে শর্টকাট একটা সূত্র আছে, সেই শর্টকাট সূত্রটা কি আমরা বলি STTH মানে হচ্ছে টিতম সমান হচ্ছে U + ½ A 2T - 1। এটা হচ্ছে শর্টকাট সূত্র। এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ করে ফেলতে পারবো। MCQতে যদি আসে এটা আমরা অনলি MCQতে করব, আর CQতে আসলে এই কনসেপ্ট দিয়ে করব। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো ভাইয়ারা? কথা ক্লিয়ার কিনা? এই কথাটা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মনে করো তোমাকে মনে করো 24তম বললো, তাহলে 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব -23 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 24তম। আর সংক্ষেপে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব U + ½ A 2T - 1। U মানে আদিবেগ, ½ A মানে হচ্ছে ত্বরণ, T মানে হচ্ছে কততম? টিতম। ওই টি এর মানটা এখানে বসে দিলে আনসার বের হয়ে যাবে। আমরা এটা ম্যাথ করে দিব। এখন আমরা একটা ম্যাথ করে দিব, আমাদের যে ম্যাথটা রাজশাহী বোর্ড 2017 সালে সৃজনশীলে আসছিল, ওই ম্যাথটা করে দিলে তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ম্যাথটাই আমরা এখন করে দিই। রাজশাহী বোর্ড 2017 সালে সৃজনশীলে এই ম্যাথটা আসছিল। তো আমি উদ্দীপকটা লিখি। আমাদের উদ্দীপকটা হচ্ছে এরকম, উদ্দীপকে একটা বক্স দেওয়া আছে, হ্যাঁ বক্স দেওয়া আছে, এখানে লেখা আছে ব্যাগ আর এখানে লেখা আছে সময়। তো এটা দেওয়া আছে হচ্ছে 0, 10, 20, 30 করে 60 পর্যন্ত। 0, 10, 20, 30, 40, 50, 60। আর এখানে দেওয়া আছে 0, 4, 8, 0, 4, 8, 12, 16, 20, 24 এভাবে দেওয়া আছে। এক কথায় তুমি বুঝতেছো সমহারে বাড়তেছে। ওকে, তাহলে আমাদের এখানে ব্যাগের সাথে সাথে সময়ের একটা সারণী দেওয়া আছে। তো তোমাকে বলা হলো, তোমাকে কোয়েশ্চেন করলো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17 সালে এই সৃজনশীলে এই প্রশ্নটা আসছিল, হ্যাঁ ওকে। তো আমরা দেখি, তোমাকে বলা হলো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত? এখন তোমার একটু খেয়াল করে দেখো ভাইয়া, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে যাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, সিম্পল কথা ভাইয়া। S6 ষষ্ঠ সেকেন্ড সমান হচ্ছে
S6 মাইনাস S5 মানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন 6 সেকেন্ডে যেটাই করো না কেন ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক কি না? জি ভাইয়া। এখন আমি দেখি এটা করার জন্য কি লাগবে, আদি বেগ লাগবে। ভাই আদি বেগ শূন্য সময় যখন শূন্য ওই মুহূর্তে বেগটাকে আমরা বলি হচ্ছে আদি বেগ। তাহলে অতএব আমরা বলতে পারি আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আদি বেগ পেয়ে গেলাম হচ্ছে ভাইয়া 0 মিটার পার সেকেন্ড। ভাইয়া এখানে সময়টা তো 6 সেকেন্ডে 6, 5 সেকেন্ডে 5। ত্বরণটা আমি জানি না কোথাও ত্বরণ দেওয়া আছে কি নাই। ভাইয়া না, কোথাও ত্বরণ দেওয়া নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ভাই এই ম্যাথ করার আগে তোমাকে দেখতে হবে কিভাবে আমরা ত্বরণ বের করতে পারি। অনেকে বলে ভাইয়া এটা খাতায় সলভ করার সময় স্যাররা প্রথমে ত্বরণ বের করে দিছে। এই ত্বরণটা আমি কেন বের করব? আমার কথা হচ্ছে আমার 6 সেকেন্ডে লাগবে না। তাহলে আমি লিখব S6 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভাই আমাদের আদি বেগ 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি এর মান কত 6 স্কোয়ার লিখলাম, ক্যালকুলেশন করে আনসার পাবো। এবার আসি S5, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা পাবো আদি বেগ 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান জানি না ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। এখান থেকে আমরা এটার মান পাবো, একটা দিয়ে এটা বিয়োগ করলে আনসার পেয়ে যাব। কিন্তু এখানে এই ত্বরণটা কোত্থেকে পাবো সেটা আমি জানি না। ওই কারণে এই ম্যাথ করার আগে তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কত সেটা নির্ণয় করা। এবার হচ্ছে ত্বরণ বের করব। তো আমি প্রশ্নের দিকে তাকাই দেখি, ভাই আমি আদি বেগ জানি, আর কিছু জানি কি না? জানি। যখন সময় 24 সেকেন্ড ওই মুহূর্তে তার বেগটাকে আমরা শেষ বেগ দুগলে বি ইকুয়ালস টু হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আদি বেগ জানি 0, শেষ বেগ জানি 60, 0 থেকে 60-তে যাইতে সময় লাগে 24 সেকেন্ড। অতএব আমরা বলতে পারবো ত্বরণ A ইকুয়ালস টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। শেষ বেগের মান 60 মাইনাস আদি বেগের মান কত ভাই? আদি বেগের মান 0, সময় কতক্ষণ? 24। তাহলে 60/24 ক্যালকুলেশন করলে কত হবে? আমার এখানে করা আছে 2.5। তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার ত্বরণের মান। তাহলে তার ত্বরণের মান এত আমরা মুখস্থ জেনে গেছি। এটা জানার পরে এবার এখানে বসাবো 2.5 ক্যালকুলেশন করলে কত আসবে আমি বলি। প্রথমটা আসবে 31, আমাদের প্রথমটা আসবে হচ্ছে 45 মিটার, এটা আসবে 45 মিটার, আর আরেকটা আসবে হচ্ছে 31.25 মিটার। অতএব আমরা বলতে পারবো আমাদের এটার মান STTH মানে 6তম সমান S6 মাইনাস S5। 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো? 45। 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো? 31.25। ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আনসার আসবে হচ্ছে 13.75। এতক্ষণ যে নিয়মটা করলাম এটা হচ্ছে সিকিউ। কিসের জন্য? সিকিউ এর জন্য। সিকিউতে তুমি যে কাজটা করবা, প্রথমে ত্বরণটা বের করবা। কেন ত্বরণ বের করতেছ? কারণ ভাই সরণ বের করতে হলে ত্বরণ লাগে। ত্বরণ বের করার পর সরণ বের করা যায়। 6 সেকেন্ডে সরণ বের করলাম, 5 সেকেন্ডে সরণ বের করলাম, 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বিয়োগ করলে 6তমটা বা 6ষ্ঠ সেকেন্ডটা পেয়ে গেলাম। এবার আসো ভাই, এটা আমার সিকিউতে আসে নাই, এমসিকিউতে আসছে। সরাসরি ফর্মুলা STTH সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এবার একটু খেয়াল করো, আদি বেগ কত? 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত? 2.5। 2 ইন্টু এই টি মানে হচ্ছে, এই টি কথাটার মানে হচ্ছে কততম? ভাই ষষ্ঠ মানে 6তম। তাহলে টি এর মান হচ্ছে 6 মাইনাস 1। ক্যালকুলেশন করলে এখান থেকে আমার আনসার বের হবে 13.75। তাহলে দেখো সরাসরি পেয়ে গেলাম। তবে এটা রিটেনে করা যাবে না, বলি আমাদের এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়ারা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলি। আবারও বলতেছি, এটা রিটেনে করা যাবে না। রিটেনে আমরা এভাবে করব, আর এমসিকিউর জন্য এই শর্টকাটটা শিখে নিব। তাহলে আমাদের এই ধরনের সবগুলো ম্যাথ আমরা করতে পারবো। বলো আমরা বুঝছি কিনা বলো, ফুল ক্লিয়ার কিনা আমাদের? তাহলে আমরা এততম সেকেন্ডের যত কনসেপ্ট ইনশাল্লাহ আমরা সব ধরনের ম্যাথ পারবো তো? বলো পারবো কিনা বলো।
সব ধরনের ম্যাথ পারবো কি না, পারবো কি না? যাক আলহামদুলিল্লাহ আমাদের সবার ক্লিয়ার। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এই ধরনের ম্যাথগুলো পারবো। তাহলে তোমাকে আবারও বলতেছি, টি তম বললে এটা দিয়ে আবার ম্যাথ করে দিও না। হ্যাঁ, আমরা এটা এমসিকিউতে করব, আর সিকিউতে করার পর আমার আনসারটা মিলছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অনেকে মনে করো ভাইয়া এখানে 13.7 আসছে, এখানে 7.5 আসছে, মনে হয় আমাদের না, এখানে যা আসছে কিনা এক্স্যাক্টলি সেম আসবে, কোনো হেরফের হবে না। কারণ এটা বলা যে কথা, এটা বলা সেম কথা, প্রমাণ করা যায়। বাট প্রমাণ আমি করাচ্ছি না, কারণ এখন এইভাবে ডাইরেক্টলি শিখে রাখো। হ্যাঁ, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা একটু বুঝতে পারছি। সো এক্স্যাক্টলি সেম আসবে। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ আমাদের এক্সামের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, আমাদের আর দুইটা টাইপসের ম্যাথ বাকি আছে। একটা হচ্ছে বাঘ হরিণের ম্যাথ, আর একটা হচ্ছে বুলেটের ম্যাথ। হ্যাঁ, এই দুইটা করিয়ে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব। আমাকে একটু টাইম দাও, তোমরা আর আমাকে 10 থেকে 15 মিনিট টাইম দাও, আমি পুরোটা তোমাদের ক্লিয়ার করে দিই। হ্যাঁ, পুরোটা ক্লিয়ার করে দিই, একটু ধৈর্য ধরো, আমরা আশা করি ওই ধরনের ম্যাথগুলো করে ফেলতে পারবো। এবার আসি বাঘ হরিণের ম্যাথ করব। এই আগে তোমরা বলো বাঘ হরিণের ম্যাথ আর বুলেটের ম্যাথ তোমরা এখন করতে চাও কিনা? শহীদুল্লাহ কায়সার ভাইয়া এই সূত্রের প্রতিপাদনটা করে দেন। আচ্ছা তোমরা বলতে থাকো, আমি একজন যেহেতু জানতে চাইছি আমি একটু ছোট্ট করে বলি। হ্যাঁ, ছোট্ট করে বলি ভাইয়া, সে বললো আমাকে এই সূত্রের প্রতিপাদন করে দেন। সোজা যদিও, তাহলে আমি বলি, দেখো টি তম মানে হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আসো তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের কোন একটা বস্তু সে টি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। ভাইয়া ফর্মুলা হচ্ছে এস ইকোয়াস টু, আমরা ফর্মুলা জানি এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই টি মানে হচ্ছে টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে যখন আমি লিখব এস টি মানে টি সেকেন্ড, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি যদি বলি টি মাইনাস 1 সেকেন্ড, তাহলে সময়ের জায়গায় টি মাইনাস 1 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। কথাটার মানে বুঝছি তো? কথাটার মানে হচ্ছে টি এর মান যদি 6 হইতো, তুমি এখানে 6 বসাইতা, টি এর মান 5 হইলে এখানে 5 বসাইতা, এখানে 5 বসাইতা। তো সময়ের মান যখন টি সেকেন্ড, তখন এখানে টি বসাচ্ছ। সময়ের মান যখন টি মাইনাস 1, তখন তুমি এখানে টি মাইনাস 1 বসাচ্ছ। এবার তুমি একটু ক্যালকুলেশন করে দেখো তো ভাই, আমাদের এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করবো কিভাবে। ভাই আমাদের এস টি টি এই সমান এস টি এর মান কত পাইছি ভাই, এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এটার মান কত পাইছি, এটা না, তাহলে মাইনাস এত ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। তো আমি এখান থেকে বলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আর এখানে তুমি গুণ করো মাইনাস ইউটি মাইনাসে মাইনাসে প্লাস ইউ মাইনাস হাফ ইন্টু এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করো, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। তাহলে আমরা এবার গুণ করব। তো গুণ করার আগে একটা কাজ করি ভাই, আমাদের এখানে দেখেন ইউটি কাটাকাটি যায়। ওকে জি ভাই, কাটাকাটি করা যায়, রেখে দিই। তাহলে হাফ এটি স্কোয়ার প্লাস ইউ মাইনাস গুণ করো হাফ এটি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে 2 কাটাকাটি যাবে, এটি প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ। এবার দেখো হাফ এটি স্কোয়ার চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি কি ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। তাহলে আমাদের এখানে ইউ নিলাম প্লাস এই দুটো থেকে কি কমন যায়, আমরা ভগ্নাংশ না রাখার জন্য আমরা এখান থেকে হাফ এ কমন নিচ্ছি। তাহলে এখানে তো হাফ এ নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের 2 ইন্টু হাফ এটি লিখতে পারি মাইনাস হাফ এ। কারণ তুমি এটা আনলে তো কোনো সমস্যা নাই না ভাইয়া। তাহলে আমরা যদি লিখি ইউ প্লাস এ হাফ এ যদি কমন নিই, তাহলে পাচ্ছি 2t মাইনাস 1 অ্যান্ড দিস ইজ আওয়ার ফর্মুলা টি তম সেকেন্ড। আমি দেখাইতে চাই নাই, যেহেতু জানতে চাইছো আমি সংক্ষেপে একটু কুইকলি দেখাই দিলাম। তো তোমরা জাস্ট এটা চাও মেথডটা আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আমি দেখাইতে চাই না, তাও বললাম যে কয়েক সেকেন্ডে দেখাই দেওয়া যায়, দেখাই দিলাম।
ওকে ভাইয়ারা, আমরা সবাই চাচ্ছি বাঘ হরিণের ম্যাথ করতে। আসো আমরা ভাগের মতো করে ভাগের ম্যাথ করব, আমরা বাঘ হরিণের ম্যাথ করব, দেখি তারা স্বীকার করতে পারে কি পারবে না। ওকে, তোমাদের একটু কষ্ট দিয়ে দিচ্ছি তাই না? দেখো ভাইয়েরা তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি তোমাদেরকে আসলে একটু যে কি বলে ভালো কিছু শিখাতে, হ্যাঁ, যাতে কখনো এই কথাটা না বলতে পারো ভাইয়া আপনি ফ্রিতে পড়াবেন বলে কোনো রকম পড়াই দিয়ে চলে গেছেন। না, আমাদের ফ্রিতে পড়ানো মানে হচ্ছে একটা সমাজসেবা। তো সমাজসেবামূলক কাজ করতেছি আমরা, সমাজসেবামূলক কাজ করতেছি, কোনো সমস্যা নাই। তবে যেটা করবো ইনশাল্লাহ আমরা পারফেক্টলি করব, যাতে কেউ এটা না বলতে পারে ভাই ওইখানে তো আমি পড়তেছি আমার খুব ভালো পড়াচ্ছে, টাকা দিয়ে পড়াচ্ছে যে ওই জন্য। না, এটা কোনো ফ্যাক্ট না। আশা করি আসল ভালোবাসা আমাদের থেকেই পাবা ইনশাল্লাহ, এটা আমরা কথা দিতে পারি। ইভেন আমাদের প্রত্যেকটা টিচার থেকে তুমি এই ভালোবাসা পাবা, অন্যান্য ক্লাসগুলো করলেই দেখবা। একটা কথাই বলতে পারে, অন্তত আমাদের প্যানেল থেকে তোমরা কখনো আন্তরিকতাহীনতায় ভুগবা না ইনশাল্লাহ। সবাই তোমাদের সাথে যথেষ্ট আন্তরিক হবে। আর যারা ক্লাস নিচ্ছে তারা তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার, তো ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে তুমি ক্লাস করতেছো, এটাও তো একটা ভালো, তোমার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হলো। হ্যাঁ, তোমরা একজন বড় ভাই পাইলাম, আমরা একজন বড় ছোটো বোন ছোটো ভাই পাইলাম, এটাই হচ্ছে আসলে একটা আতিথেয়তা বলা যায়। ওকে, আচ্ছা আমি কোয়েশ্চেনটা লিখে নিই। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা লিখে নিই, তারপর তোমাদেরকে ম্যাথ করাই। 80 কেজি ভরের একটি হরিণ, আমি কোয়েশ্চেনটা লিখি, 80 কেজি ভরের একটি হরিণ, 80 কেজি ভরের একটি হরিণ আর 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে, 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় এত সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়াল থেকে 200 কেজি ভরের একটি বাঘ, 200 কেজি ভরের একটি বাঘ 200 কেজি ভরের একটি বাঘ 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো হরিণটিকে তাড়া করলো এবার বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে কিনা বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি না এই কোয়েশ্চেনটা তোমাকে করা হলো হ্যাঁ আসো আমরা কোয়েশ্চেনটার আনসার দেখাই তোমাদেরকে ওকে আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের এই টাইপসের দুইটা ম্যাথ থাকতে পারে দুই রকম আমরা এই ম্যাথটা করাই দেন আরেকটার কনসেপ্টটা আমি বলে দেব হ্যাঁ আসো আমি বলি প্রথম কথা ভাইয়া তোমাকে বলা হলো 80 কেজি বরের একটি হরিণের ভর হচ্ছে 80 কেজি তাহলে এম হরিণের ভর এইচ মানে হচ্ছে হরিণের ভর হচ্ছে আমাদের 80 কেজি এরপর হচ্ছে এত সুষম বেগে দেখো আমাদের এখানে হরিণ কিন্তু সুষম বেগ বা সমবেগে যায় তাহলে আমরা হরিণের ক্ষেত্রে মাথায় রাখবো ভাইয়া হরিণ সে কিন্তু সমবেগে যায় সো হরিণের জন্য যত ফর্মুলা করব সব ফর্মুলা হচ্ছে সমবেগ এবং হরিণের যে সমবেগটা সেই সমবেগটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে কিভাবে করব
1000 দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করলে কি হবে, কিলোমিটারটা মিটারে রূপান্তর হবে। আর নিচে যেহেতু আওয়ার আছে, আওয়ারটাকে 3600 দ্বারা গুণ করলে আমাদের কি হবে, এটা আমাদের সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের 72কে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ, আনসার পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো এত বেগে হরিণটা চলতেছে। হ্যাঁ, এই হরিণটা মনে করে এখানে আছে, তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই, এখানে আমাদের হরিণ আছে, এখানে কে আছে, হরিণ। তার 25 মিটার পিছনে ওরা বলেই দিছে 75 মিটার পিছনে, এই দূরত্বটা মনে করো 75 মিটার। 75 মিটার পিছনে কে আছে, একটা ভাগ আছে, একটা বাঘ আছে। তাহলে 75 মিটার পিছনে একটি বাঘ গাছের আড়াল থেকে 200 কেজি বরের একটি বাঘ, তাহলে আমাদের বাঘের বর 200 কেজি। একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তাহলে বাঘের যে ত্বরণ, বাঘের ক্ষেত্রে সে কিন্তু সুষম ত্বরণে যায়। কেমন ত্বরণে, সুষম ত্বরণ, সে কিন্তু সমবেগে যায় না, সুষম ত্বরণে যায়। এখন দেখো সুষম ত্বরণে, ত্বরণটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো, তাহলে সময়টা হচ্ছে 30 সেকেন্ড। এবার তোমরা একটু আমাকে এই জিনিসটা ক্লিয়ার করো না যে ভাইয়া আমাদের এখানে বাঘের যে আদিবেগ, বাঘের আদিবেগটা কত, তোমরা একটু বলো তো, বাঘের আদিবেগটা কত, গাছের আড়ালে লুকিয়ে থাকা বাঘের আদিবেগ কত, আমরা বলো যে গাছের আড়ালে লুকিয়ে থাকা বাঘের আদিবেগ কত, তোমরাই বলো, গাছের আড়ালে লুকিয়ে থাকা আমাদের বাঘের আদিবেগ কত, তোমরা একটু বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি 0, কারণ বাঘটা গাছের আড়ালে লুকিয়েছিল, সেখান থেকে এত ত্বরণে ধাওয়া করা শুরু করলো। তাহলে ধাওয়া করার আগে কিন্তু বাঘ দৌড়াচ্ছিল না, আর হরিণ কিন্তু বাঘ যখন থেকে তাড়া করতেছিল তার আগে থেকে কিন্তু সে এত সমবেগে দৌড়াচ্ছে। তাহলে একটু খেয়াল করি, বাঘ তাকে, তাহলে সিম্পল কথাটা এরকম না, মনে করো আমি হচ্ছি বাঘ, এই যে হরিণকে দেখে আমার লালা ছুটতেছে, হরিণটা দৌড়াচ্ছে, আমিও দিলাম দৌড় এই বাঘের মতো। এখন একটু খেয়াল করে দেখো, এই আমি ভাগ হরিণটাকে কতক্ষণ ধরে দৌড়াচ্ছি, 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে হরিণটা কি বসে আছে, হরিণটাকে বাঘ বলে আয় আয় বাঘ মামা আমাকে খেয়ে যা, খেয়ে খেয়ে তোর শরীর করো তরতা যা, এটা তো বলবে না। সে বাঘকে থেকে ধাওয়া করছে, দৌড়াচ্ছে, কিন্তু আমার ফিজিক্সের ভাষায় সে সমবেগে দৌড়াচ্ছে। তাহলে ফিজিক্সের ভাষায় সে সমবেগে যে দৌড়াচ্ছে, 30 সেকেন্ডের পর তো বাঘ আর তাকে তাড়া করে না, 30 সেকেন্ড পর্যন্ত তাড়া করে। এই 30 সেকেন্ডের ভিতরে বাঘ যদি তাকে ধরে ফেলে, কাপুস করে ধরে ফেলে, তাহলে খেয়ে ফেলবে। আর যদি কাপুস করে ধরতে না পারে তাহলে খাইতে পারবে না। তাহলে আসো আমরা দেখি হরিণ আসলে 30 সেকেন্ডে কতটুকু গেছে। আমাদের দেখা গেল ভাইয়া হরিণটা এখানে ছিল, এই হরিণটা এখান থেকে দৌড়াইতে এখানে গেল, কতক্ষণে, 30 সেকেন্ডে। হরিণ কোন বেগে যায়, সমবেগে। তাহলে আমাদের আসো প্রথমে হরিণের জন্য করি। হরিণের ক্ষেত্রে আমরা বলতে পারি হরিণ সমবেগে যায়, তাহলে S = BT। হরিণের ক্ষেত্রে ব্যাগটা কত ভাইয়া, ব্যাগ হচ্ছে 20 ইন্টু সময়টা কত, কত সেকেন্ড, 30 সেকেন্ড, 30 মানে হচ্ছে 600 মিটার, 600 মিটার। তাহলে হরিণ 30 সেকেন্ডে আরও 600 মিটার গমন করে। এই তোমরা আমাকে একটা প্রশ্ন বলো তো, এই বাঘ যদি 30 সেকেন্ডে হরিণকে ধরতে চায় তাহলে বাঘকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? বাঘ কিন্তু হরিণের 75 মিটার পিছনে ছিল। এখনকার বাঘ যেটা আছে, এই বাঘ যদি 30 সেকেন্ডে হরিণকে ধরতে হয় তাহলে বাঘকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? আমাদের যে বাঘ, এই বাঘকে অ্যাকচুয়ালি কত দূরত্ব অতিক্রম করতে হবে তোমরা বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাঘকে আমাদের করতে হবে কি, এটা তো হরিণের অতিক্রান্ত দূরত্ব, তবে ওই যে 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ডে বাঘকে আমাদের 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি করতে পারে তাহলে অমনে ধরে গাপুস গুপুস করে হরিণকে বাঘ খায়, এটা আমরা বলতে পারবো। তাহলে আসো আমরা সেটা বলতে পারি কিনা। বাঘের ক্ষেত্রে দেখো, বাঘ কিন্তু সমবেগে যায় না, সমতরণে যায়। সমতরণের ফর্মুলা কি, S = UT + ½ AT²। আদিবেগ কত বাঘের, 0 প্লাস হাফ ইন্টু
ত্বরণ কত 1.5 ইন্টু সময় কত 30 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের এখান থেকে যেটা পাবো আমি এখান থেকে দেখে বলে দিই, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 675 মিটার, 675 মিটার। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ভাইয়া 30 সেকেন্ডে হরিণ অতিক্রম করে 600 মিটার আর বাঘ অতিক্রম করে 675 মিটার। আর হরিণটাকে ধরার জন্য বাঘের কিন্তু ঠিক 675 মিটারই কি দৌড়ানি লাগে। তাহলে আমরা বলতে পারবো বাঘ হরিণকে ধরতে পারবে। যদি বাঘের অতিক্রান্ত দূরত্ব যদি 675 থেকে কম হইতো তাহলে কিন্তু বাঘ হরিণকে ধরতে পারতো না। যদি এমন হইতো বেশি হইতো এর মানে হরিণ এতটুকু যাওয়ার আগেই বাঘ ধরে ফেলছে, জিনিসটা এরকম না। তাহলে আমরা বলতে পারবো 675 বা তার থেকে বেশি যদি বাঘ অতিক্রম করতে পারে এই সময়ে তাহলে হরিণকে ধরতে পারবে, না হয় পারবে না। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে আমরা বলতে পারি এই মেথড অনুযায়ী বাঘ হরিণকে ধরতে পারবে, বাঘ হরিণকে ধরতে পারবে, বাঘ হরিণকে ধরতে পারবে, ঠিক কি না? ওকে, যেহেতু আমাদের অনেক টাইম হয়ে গেছে আজকে আমরা বুলেটেরটা করবো না, বুলেটটা আমরা আগামী সপ্তাহ আগামী শুক্রবার যেহেতু আমার ক্লাস আগামী শুক্রবারে করবো, কারণ একটা লিমিটেশনস আছে তো আমাদের, তো আর আমারও আবার শিডিউল আছে এরপরে আরেকটা ইন্টারমিডিয়েটের। তো আসো আমরা এটা কাজ করি, তাহলে এই ম্যাথটার অন্য একটা ওয়েতে আসতে পারে, সে ওয়েটা দেখাই আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সে ওয়েটা দেখাই আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, নাজমা বেগম বলতেছে স্যার আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, আরেকবার আমি বলতেছি। দেখো দেখো তোমাকে এখানে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কাহিনী তোমাদেরকে বলি। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, বাঘের বর আর হরিণের বর দেওয়া আছে, কোথাও আমার ইউজ করা লাগছে না। এর মানে তোমরা অনেকে যে কাজটা করো ভাই ম্যাথের মধ্যে দেওয়া থাকলে ইউজ করতে হবে এমন কোনো নিয়ম নাই। এই ভর আমাদের ইউজ করা লাগে নাই, সো লাগে নাই মানে তাদের লাগেই নেই। তোমাদের অনেকের এই ধরনের ঝামেলা আছে, ভাইয়া না ইউজ করলে ম্যাথে দিছে কেন? স্যারে বলবে আমার দরকার হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে আমি দিছি। স্যারের কাজ হচ্ছে কোয়েশ্চেন করা, তার যেটা ইচ্ছে সেটা দিবে, তোমার যেটা দরকার সেটা তুমি লুপে নিবে। তা আমার কথা হচ্ছে এক্সট্রা ডেটা থাকতেই পারে। অনেক সময় আমাদের তোমাদেরকে কনফিউজ করার জন্য স্যাররা এরকম এক্সট্রা ডেটা দেয়, যেমন এখানে বাঘ হরিণের ভরের কোনো প্রয়োজন নাই কিন্তু দিয়ে দিছে, এটাই কোনো কাজে লাগছে? লাগে নাই। সো এই ধরনের আমাদের কিছু ডেটা থাকতে পারে যেগুলো তোমাদেরকে মানে বিচ্যুতি করার জন্য দেওয়া হয়, সেটা নিয়ে তুমি কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তা আমি জাস্ট বলি, দেখো তোমাকে বলা হলো একটি হরিণ সমবেগে দৌড়াচ্ছে, হরিণের ঠিক 75 মিটার পিছনে একটা বাঘ তাকে দেখে দৌড় দিল। বাঘ কিন্তু প্রথমে স্থির ছিল, বাঘ আমাদের হরিণটাকে ধরার জন্য সমতরণে দৌড়ানো শুরু করলো। তো বাঘ আমার সমতরণে আমাদের দৌড়ানো শুরু করলো, ভালো কথা। এখন বাঘ আমাদের সমতরণে দৌড়িয়ে হরিণটাকে আমাদের ধরতে পারবে কিনা জিজ্ঞেস করলো। তা আমরা দেখলাম হরিণ যেহেতু সমবেগে চলে, এখন তোমাকে বলছে বাঘ হরিণটাকে ধাওয়া করছে হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড পর্যন্ত বাঘ হরিণটাকে ধাওয়া করছে। তাহলে আমি দেখি হরিণটা আসলে 30 সেকেন্ড পর কোথায় আছে। সে তো আর বাঘের কারণে এখানে বসে নাই, সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। সে 30 সেকেন্ডে যেহেতু সমবেগে যায়, হরিণ কিন্তু সমবেগে বলে দিছে, অতএব ফর্মুলা হচ্ছে S = BT, ক্যালকুলেশন করে পারেন 600 মিটার। এর মানে 30 সেকেন্ডে হরিণ 600 মিটার যায়। বাঘ কিন্তু হরিণের ওই পজিশনে ছিল না, 75 মিটার পিছনে ছিল। তাহলে বাঘ যদি হরিণটাকে 30 সেকেন্ডে ধরতে হয়, ওই 30 সেকেন্ডে হরিণ যেহেতু 600 মিটার গেছে, বাঘকে যাইতে হবে 675 মিটার বা তার থেকে বেশি। তাহলে আমাদের দেখি বাঘ কত দ্রুত অতিক্রম করে। বাঘ তো সমতরণে যায়, সমতরণের ফর্মুলা S = UT + ½ আদি অবস্থায় বাঘ স্থির ছিল, ক্যালকুলেশন করলে আনসার বেরোলো 675। এর মানে 30 সেকেন্ডে বাঘ 675 মিটার দূরত্ব অতিক্রম করে। অতএব আমরা বলতে পারি যেহেতু সমান, অতএব বাঘ হরিণকে ধরতে পারে। এর থেকে কম হলে ধরতে পারতো না, বেশি হলে কিন্তু ধরতে পারতো, আরও আগেই ধরে ফেলতো। শহীদুল্লাহ কায়সার, এবার SSC-তে ভর কোথাও এই যে কী বলে 4 নম্বর অধ্যায়টা নাই, যার কারণে ভর কোথাও লাগবে না। কথাটা পূর্ণ সঠিক নয়, কারণ বেসিক কিছু নলেজ আমাদের লাগে। যেমন তোমার কোথাও ত্বরণ না দিয়ে তোমরা জানো নিউটনের তৃতীয় সূত্র F = ma, যেহেতু আমাদের এটা সিম্পল ফর্মুলা, স্যাররা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই করো না, সিম্পল, এটা সবাই জানে এরকম টাইপসের। তাহলে তখন তোমার ত্বরণ সরাসরি না দিয়ে এখান থেকে বের করতে হলে F/m সেটা হইতেই পারে।
সো তোমার ওইটা লাগবে না বলা ভুল, আমাদের জেনারেল কিছু জিনিস জেনে রাখা ভালো, মানে রিলেটেড টার্মগুলো। যেমন এই অধ্যায়ে আমার ত্বরণ লাগে, ত্বরণটা আমি আর কোত্থেকে বের করতে পারি? ত্বরণটা কিন্তু আমি এই সূত্র দিয়ে বের করতে পারি। সো তোমাকে এটাও জেনে রাখতে হবে, ত্বরণ বের করার আরেকটা সূত্র হচ্ছে বলকে ভর দ্বারা ভাগ করলে ত্বরণ পাই। এটা জেনে রাখতে হবে, কারণ তোমার এই অধ্যায়ে তোমাকে ঢুকাই দিতে পারে, এটা কোনো ব্যাপার না, কারণ এটা আহামরি কোনো বেসিক জিনিস না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আচ্ছা আসো এবার লাস্ট মানে কিন্তু এই ম্যাথ আরেকটা ক্যাটাগরিতে আসতে পারে, আরেকটা ক্যাটাগরিতে এই ম্যাথটা আসতে পারে। তোমাকে জিজ্ঞেস করবে বাঘ হরিণকে ধরতে আমাদের কত সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। তো তোমাকে প্রশ্নটা এরকম করা হবে, কত সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে, এই ধরনের একটা প্রশ্ন করা হতে পারে। ঠিক আছে, তো আসো আমাদের কত সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে সেটা আমরা দেখি। তাহলে আমাদের এরকম একটা প্রশ্ন হইতে পারে, কত সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। ওকে, তাহলে আসো তোমাকে বলা হলো, যেমন একটু খেয়াল করো, তোমাকে বলা হলো ভাই আমি জাস্ট চিত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা হরিণ আছে, ঠিক আছে, এখানে একটা হরিণ আছে, এই হরিণটা আমাদের এখান থেকে সে এদিকে সমবেগে দৌড়াচ্ছে, সে সমবেগে দৌড়াচ্ছে, তার ঠিক 75 মিটার পিছনে আমরা বলেই দিলাম যে 75 মিটার পিছনে এখানে একটা বাঘ আছে, এখানে একটা বাঘ আছে। কত মিটার পিছনে? আগের মেট্রেই আমি দিচ্ছি 75 মিটার পিছনে। তো তোমাকে বলা হলো আমাদের হরিণ কি করে? হরিণ সমবেগে যায়, সমবেগে, এবং সেই বেগটা আগের মতো 20 মিটার পার সেকেন্ড। এবং আমাদের যে বাঘ আমাদের সমত্বরণে যায়, সমত্বরণ অতিক্রম করে। আগের কোয়েশ্চেনটাই আমি ইমপ্লিমেন্ট করি, বাঘের যে ত্বরণটা ওই ত্বরণটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমাকে বলা হলো এই বাঘ যদি হরিণকে শিকার করতে হয় তাহলে বাঘ হরিণকে কত সময় পর ধরতে পারবে। তাহলে বলা হলো বাঘ হরিণকে কত সময় পর ধরতে পারবে, কত সময় পর ধরতে পারবে, জাস্ট লাইক দ্যাট। ওকে, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমি তো জানি না কত সময় পর ধরতে পারে, তাই আমি প্রথমে লিখব ধরি বাঘ হরিণকে টি সেকেন্ড পর ধরতে পারবে, এই টিটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে বাঘ হরিণকে টি সেকেন্ডে ধরতে পারবে, তাহলে আমি যদি বলি ভাইয়া এই টি সেকেন্ডে মনে করো এখানে এসে ধরে ফেললো, তাহলে খেয়াল করো, মনে করো বাঘ হরিণকে 20 সেকেন্ডে ধরতে পারবে, এর মানে হরিণটা শুরুতে এখানে ছিল, 20 সেকেন্ড পর হরিণটা এখানে, বাঘটা শুরুতে এখানে ছিল, 20 সেকেন্ড পর বাঘটাও এখানে। কারণ গাপুস গুপুস করে হরিণকে ধরতে হলে তো হরিণের জায়গায় বাঘটাকে যাইতে হবে। তাহলে আমরা বলতে পারি টি সেকেন্ডে হরিণ আমার যায় এতটুকু, হরিণ আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করে, টি সেকেন্ডে হরিণ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এস মানে কি? টি সেকেন্ডে হরিণের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে বাঘ যদি হরিণকে ধরতে হয় সেই টি সেকেন্ডে বাঘকে আমার কত দূরত্ব অতিক্রম করতে হবে? এস প্লাস 75 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি বাঘ, ভালো করে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি হরিণের অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে ভিটি। ভি এর মান আমরা জানি ভাইয়া, সুতরাং আমরা বলতে পারি এস ইকুয়ালস টু হচ্ছে 20 টি। টি এর মান আমি জানি না, বের করব, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম।
এবার বলবো বাগের অতিক্রান্ত দূরত্ব সেম সময়ে বাগের অতিক্রান্ত দূরত্ব কত s প্লাস 75। এই বাগের অতিক্রান্ত দূরত্ব s প্লাস 75 এই এতটুকু দূরত্ব অতিক্রম করে কত সময়ে t সময়ে। তো বাগের ক্ষেত্রে ফর্মুলা কি s ইকুয়ালস টু এই বাগের s মানে হচ্ছে s প্লাস 25 ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে s প্লাস 75 ইকুয়ালস টু আদিবেগ 0 তাহলে 0 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 1.5 টি স্কোয়ার। ওকে, এবার একটু খেয়াল করে দেখো তুমি এখান থেকে এই ইকুয়েশন থেকে টি এর মান বের করতে হবে। এসটা তুমি কোত্থেকে পাবা এই এস এর মান এখানে আছে 20 টি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 20 টি প্লাস 75 ইকুয়ালস টু হাফ ইন্টু 1.5 টি স্কোয়ার। আমরা এখান থেকে চাইলে ক্যালকুলেশন করতে পারি। তো আমরা 2 দ্বারা গুণ করলে এখানে হবে 40 টি প্লাস আমাদের এখানে হবে 150 ইকুয়ালস টু 1.5 টি স্কোয়ার। এক পাশে আনলে 1.5 টি স্কোয়ার মাইনাস 40 টি প্লাস 150 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করলে তুমি টি এর মানটা পেয়ে যাবা এবং হোপফুলি টি এর মান 30 সেকেন্ড বের হবে। এখন তুমি বলতে পারবে কীভাবে সলভ করব। তো সলভ করার জন্য তোমরা দ্বিঘাত সমীকরণ জানো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটার সমাধান হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। যদি তুমি উৎপাদক না মিলাইতে পারো এটা দিয়ে করবা, আনসার মিলে যাবে। যদি আনসার নেগেটিভ আসে সেটা বাদ দিব, কারণ সময় তো ঋণাত্মক হইতে পারে না, শুধুমাত্র ধনাত্মকটা নিব। এখানে একটা ধনাত্মক আনসার আসবে, একটা ঋণাত্মক আনসার আসবে, সেখান থেকে তুমি বের করে নিবা। বলো আমাদের এতটুকু আমরা বুঝছি কি না, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি প্লিজ, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিব। আমার এখানে যদি কোনো ক্যালকুলেশনে ভুল থাকে সেটা তোমরা ঠিক করে নিবা, তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার মেইন কনসার্নটা। হ্যাঁ, আমরা এইভাবে করে ফেলতে পারবো। বলো বুঝছি কিনা বলো। ও সরি, এখানে তো মাইনাস হবে, এদিকে আসছে না, মাইনাস হবে। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করছি, দেখো তোমরা আমার এই যে আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটারে ডাইরেক্ট করে ফেলছি। এ এর মান 1.5, বি এর মান -40, সি এর মান -150 বসাইছি। এই যে ইকুয়াল x1 এর মান আসছে 30, x2 এর মান আসছে আমাদের -3.33। তাহলে আমার এই দুইটা মানের মধ্যে আমরা কোনটা নিব, ধনাত্মক মানটা নিব, 30 সেকেন্ড, ওইটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আমাদের আনসার মিলে গেছে 30 সেকেন্ড। বলো বুঝছি কিনা, একটু তোমাদের কষ্ট দিয়ে দিলাম তাই না। তো আমাদের এই দুই ধরনের ম্যাথ আসতে পারে। বুলেটের ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ, আগামী শুক্রবার। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে যাতে করে আমাদের ক্লাসগুলো করতে পারে, আর ক্লাসগুলো শেয়ার করে দিবো অবশ্যই। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত তোমরা প্রায় 2 ঘন্টার মতো ধৈর্য ধরে আসো। অনেক অনেক ধন্যবাদ যে আসলে এতক্ষণ ধৈর্য ধরে আসো, ইনশাল্লাহ এর জন্য ভালো কিছু পাবা। তো আমি চেষ্টা করছি যে তোমাকে মোটামুটি অনেক কিছু দেওয়ার জন্য, যদিও তোমরা ছোটো ছোটো বাচ্চা, তোমাদের উপর একটু অত্যাচার হয়ে যায় তাই না। আসলে সপ্তাহে একটা করে ক্লাস নিব, তো আমি চাচ্ছি একটু অত্যাচার করতে, অল্প স্বল্প যদি এর মধ্যে আমি যদি তুমি ভালো কিছু শিখতে পারো, এটাই হচ্ছে আসলে আমাদের প্রাপ্তিটা। সুজনা ডিরেক্ট কীভাবে করছি, আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করছি। ক্যালকুলেটর দিয়ে তোমরা এগুলো সলভ করতে পারবে। তো তোমরা তো ক্যালকুলেটর দিয়ে তোমাদের এসসি দিয়ে সলভ করলে হবে না, তোমাকে এই সূত্র দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলছি আর কি। হ্যাঁ, এবার বলো যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু আমরা পারফেক্টলি বুঝছি কিনা, একটু কনফার্ম করি আমরা সব কিছু পারফেক্টলি বুঝছি কিনা ভাইয়েরা, একটু কমেন্টে জানিয়ে দিই। আমরা সব কিছু পারফেক্টলি বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। সব কিছু বুঝছি কিনা একটু কমেন্টে জানাই।
যাক আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা সবাই তাহলে এতটুকু সুন্দরভাবে নোট করে ফেলবা, আর পারলে গ্রুপে তোমরা নোটটা দিয়ে দিবা, তাই এটা অন্যদেরও সুবিধা হবে, যারা নোট করতে পারে নাই তাদেরও সুবিধা হবে, সব কিছু পেয়ে যাবে আর কি একসাথে। আর সুন্দর করে নোট করে ফেলবা, এবং এটা পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। পরীক্ষার আগের রাতে তুমি নোট করে কোপাই দিতে পারবা পরীক্ষায়। নাজমা বেগম S+75 জায়গায় বুঝিয়ে দিব। দেখো, হরিণ অতিক্রম করে আমরা ধরে নিলাম S দূরত্ব, এটা যদি S হয়, এটা হচ্ছে হরিণের অতিক্রান্ত দূরত্ব। আমি ধরে নিলাম যে বাঘ হরিণটাকে এই পয়েন্টে যেয়ে ধরতে পারবে, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হরিণ থেকে S পরিমাণ দূরে, তাহলে বাঘ থেকে কতটুকু দূরে? S+75 পরিমাণ দূরে। তাহলে হরিণের জন্য S, বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S+75। তো হরিণের জন্য ফর্মুলা S=BT, বাঘের জন্য S=UT + ½ AT²। তো বাঘের S মানে কি? বাঘের S মানে হচ্ছে S+75, কারণ এটা হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব, সেটা করলাম। S+75 = UT + ½ AT²। ওকে, আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হবে আমাদের রুটিন অনুযায়ী। হ্যাঁ, রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা আমাদের 7 দিনে 7 দিন তোমাদের জন্য থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে ICT, তারপর হচ্ছে ইংলিশ আর বায়োলজি। হ্যাঁ, আর কি বাকি আছে? ও জেনারেল ম্যাথ। ম্যাথ তো তোমাদের দুইটা, একটা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, দুইটাই হবে। সো আশা করি বেশি বেশি পাবো, কোনো সমস্যা নেই, সব কিছু পাবো। আমরা মনে করতেছি অন্তত তোমাদের এটা অন্যতম সেরা কিছু হতে যাচ্ছে, সেরা লেকচার, যাতে করে তোমরা বলতে বাধ্য হও যে ভাইয়েরা আমাদেরকে ফ্রিতে অনেক বেশি আন্তরিকতা দিয়েছে, এবং এই আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, এবং বেসিকে কোনো দুর্বলতা ছিল না। আমরা এটাই শুনতে চাই। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আশা করি তোমরা আমাদের বাকি ক্লাসগুলো এনজয় করবা। প্রত্যেকটা ক্লাসে তোমরা লাইভে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবা, আর বন্ধুবান্ধবদেরকেও ইনভাইট করবা যাতে করে আমাদের ক্লাসে জয়েন করে। আজকে এতটুকু পর্যন্ত। আসলে যত বেশি স্টুডেন্টদের কাছে আমাদের ফ্রি সার্ভিসটা পৌঁছাবে, আমরা ততই আমরা ধন্য হব বলা যায়। কারণ হচ্ছে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি যাতে করে অনেকেই পায়। তো যত বেশি মানুষ আমাদের সেবা পাবে, তত বেশি আমাদের ভালো লাগবে। আর দিন শেষে এই ভালো লাগাটাই হচ্ছে সব কিছু। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।